দাঁড়িয়ে আছি ব্রিজের রেলিংয়ের উপর আর তাকিয়ে আছি কালো ছায়ার ভিতর জ্বলতে থাকা তারাগুলোর দিকে। আর কথা বলছি আমার বোনের সাথে। আপুরে, আমিও আসছি তোর কাছে। এতদিন আমি সবার অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর নয়। আমি সবার অত্যাচার, উপহাস, বাজে কথা শুনতে শুনতে আজ আমি বড্ড ক্লান্ত। তাই তো সব কিছু থেকে নিজেকে মুক্তি দিয়ে আমি আসছি তোর কাছে। আচ্ছা আপু, তুইও কি আমার সাথে খারাপ ব্যবহার করবি? তুইও কি আমার সবার মতো দোষী মনে করিস? আচ্ছা, আমার মৃত্যুর খবর যদি মা, বাবা, ভাই শোনে, তখন কি তারা কান্না করবে না খুশি হবে? আমার মৃত্যুর কথা শুনে মা, বাবা, ভাইয়ার চোখের কোনা ভিজে উঠবে না? মুখে হাসি ফুটে উঠবে। হয়তো কখনো বলবে না আমাদের একা করে কেন চলে গেলি। তবে আমার ভাবি আমার জন্য অনেক কান্না করবে, আমি নিশ্চিত। আপু আমি আসছি। রাহুল কথাগুলো বলে ঝাঁপ দিল নদীতে আর ডুবে যেতে লাগলো নদীর অতল গভীরে। চলুন আপনাদের বলে আসি রাহুল কেন এমন একটা রাস্তা বেছে নিল 5 মাস আগে। বাবা, তোমায় কিছু কথা বলার ছিল আমার। কিন্তু বাবা আমার কথার কোনো উত্তর না দিয়ে চলে গেল। আমি কোনো উপায় না পেয়ে মায়ের সামনে গিয়ে বললাম, মা, কিছু কথা বলার ছিল তোমায়। কি কথা? যা বলার বলে আমায় উদ্ধার করো। মা, আমার কিছু টাকার দরকার ছিল। কলেজের ফি আর একটা সোয়েটার কিনতে হবে, খুব ঠান্ডা পড়েছে তো। তোর এসব ঢঙের কথা শোনার মতো আমার টাইম নেই। আসছে কলেজে টাকা নেওয়ার জন্য। পড়ালেখার বেলা অস্ত্রলম্বা আর টাকা লাগে। মা, সামনে ফাইনাল পরীক্ষা, তাই দিতে হবে। আমার কাছে টাকা নেই, যা তো আমার সামনে থেকে। নিতুকে নিয়ে স্কুলে যেতে হবে। আমি নিতুকে নিয়ে যাই মা। দরকার নেই তোর মতো পোড়ামুখী ছেলের শর্ত আমার সামনে থেকে। নিতু চলো। ছোট নিতু রাহুলের দিকে তাকিয়ে থেকে মায়ের সাথে হাঁটা দিল। রাহুলের চোখের কোণে জমা হওয়া জল মুছে সামনের দিকে যাচ্ছে। কোন উপায় না যে আমি মন খারাপ করে যখন চলে আসছিলাম, তখনই সিঁড়িতে ভাইয়ার সাথে দেখা। ভাইয়া আমার দিকে তাকিয়ে একটা বিরক্তকর ভাব প্রকাশ করে আমি বুঝতে পেরে একপাশে দাঁড়িয়ে গেলাম আর বললাম, ভাইয়া। ধুর, আজকের দিনটা আমার পুরো খারাপ হয়ে গেল। বুঝি কি হয়েছে? আমার কলেজের ফি দেওয়া লাগতো আর একটা সোয়েটার কিনতাম, যদি কিছু টাকা দিতে। থাপ্পড় খাওয়ার আগে সর আমার সামনে থেকে। তোকে আমি টাকা দিই আর আমাদের ব্যবসায় লাল বাতি জ্বলুক। তোর জন্য আমাদের পরিবারে এত অশান্তি। সকাল সকাল মেজাজটা খারাপ করে দিল। রাহুল মন খারাপ করে তার রুমের দিকে যাচ্ছিল। তখনই রাহুলের ভাবি রাহুলের হাত টেনে ধরেন। রাহুল পিছনে তার ভাবিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কিছু বলবে ভাবি? না, কিছু দিব তোকে। কি দিবা, থাপ্পড়? থাপ্পড়ও দিব, সাথে কিছু টাকাও। আচ্ছা দাও, আমি আমার গাল এগিয়ে দিচ্ছি, নাও মারো। রাহুলের ভাবি রাহুলের গাল টেনে দিয়ে রাহুলের হাতে টাকা 3000 টাকা দিয়ে বলেন, তোরা না বলছি আমি ওদের কাছে কিছু চাইবি না? তোর যা লাগবে আমাকে বলতে বলছি, তাহলে ওদের বলবি কেন? ভাবি, তুমি তো আমায় এত দূরে নিয়ে এসেছো। নিজের মা বাবা থাকতে আমি তোমায় বলি কি করে বলো? তোমার ভবিষ্যৎ বলেও তো কিছু আছে। তোমায় তা নিয়ে ভাবতে হবে না। তুমি পড়ালেখা করার কোনো কিছু টেনশন করবে না। আমি হাসপাতালে যাচ্ছি, তুই কলেজে যা আর ফেরার পথে হাসপাতাল হয়ে আসিস, একসাথে বাসায় আসবো। আচ্ছা ভাবি। নিপুণ চলে যায় সেখান থেকে। আর রাহুল তার ভাবি যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে গিয়ে রেডি হয়ে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে। এবার আপনাদের রাহুলের পরিচয় করিয়ে দেই। আমাদের গল্পের নায়ক হলো রাহুল। রাহুল এবার ইন্টার দ্বিতীয় বর্ষে বাণিজ্য বিভাগে পড়ছে। রাহুলের বাবা রহিম চৌধুরী একজন বিজনেসম্যান আর মা নীলা চৌধুরী গৃহিণী। রাহুলের বড় ভাই আরিফ তার বাবার সাথে বিজনেসে দেখাশোনা করে। আর ভাবি নিপুণ একজন ডাক্তার। রাহুলের ছোট একটা বোন আছে নিতু। নিতু এবার 8ম শ্রেণীতে পড়ে। রাহুলের পরিবারের কেউ রাহুলকে দেখতে পারে না, শুধু ভাবি আর নিতু ছাড়া। রাহুলকে অবহেলা করার একটা কারণ আছে, সেটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। কলেজে প্রবেশ করতেই সবাই আমার দিকে তাকিয়ে আমায় বিভিন্ন কথা বলতো। সবাই আমায় আটকোরা অপয়া বলে ডাকতো। সবার কথা সহ্য করতে করতে এইগুলো এখন আমার গায়ে শুয়ে গেছে। আমি যখন ক্লাসে প্রবেশ করি তখন ক্লাসের বাকি সবাই বলে ওঠে, হেই দেখ, অপয়া আটকোরা এসেছে, ওর দিকে তাকাস না, তাহলে নিজের ক্ষতি হবে। রাহুল কথাগুলো শুনে সবার দিকে একবার তাকিয়ে
পিছনে তার জন্য নির্ধারিত একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে। এই বেঞ্চে রাহুল ছাড়া আর কেউ বসে না। কিছু সময় পর স্যার এসে ক্লাস নেওয়া শুরু করেন। রাহুল ক্লাসগুলো শেষ করে কলেজে প্রয়োজনীয় টাকা জমা দিয়ে নিপুণের হাসপাতালে চলে যায়। রাহুলকে দেখে নিপুণ বলে, এসে গেছিস? হুম। আচ্ছা, 15 মিনিট বস এখানে, আমি একটা রাউন্ডে যাচ্ছি, রাউন্ড শেষ করেই বের হব। আচ্ছা। রাহুল বসে রইল আর নিপুণ চলে গেল রাউন্ডে। রাহুলের রুমে বসে থাকতে ভালো লাগছিল না। তখন রাহুল রুম থেকে বের হয়ে হাঁটছিল। তখনই রাহুল শুনতে পায় একজন লোক ডাক্তারের সাথে কথা বলছে কিছু নিয়ে। রাহুল একটু সামনে এগিয়ে গিয়ে শুনতে পায় একজন লোক বলছে সে এত তাড়াতাড়ি বি পজিটিভ রক্ত কোথায় পাবে। ডাক্তারের পায়ে ধরে বলছে রক্তের ব্যবস্থা করতে, কিন্তু ডাক্তার বারবার বলছে তাদের ব্লাড ব্যাংকে নেই। রাহুল পাশে তাকিয়ে দেখতে পেলে একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে। তখন রাহুল সামনে গিয়ে, আচ্ছা, আমি রক্ত দিতে রাজি আছি। আর ডাক্তার, আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। রাহুলের কথা শুনে ডাক্তার রাহুলকে নিয়ে গেলেন। যাওয়ার আগে রাহুল ওই লোকের কাঁধে হাত দিয়ে বলে চাই চিন্তা না করার জন্য। 30 মিনিট পর রাহুল রক্ত দিয়ে যখন বের হয়ে আসে, তখন রাহুল দেখতে পায় ওই লোকটার ছেলেটা একটা লাশকে জড়িয়ে ধরে কান্না করছে। রাহুল পাশের নার্সকে জিজ্ঞেস করে জানতে পারে কিছুক্ষণ আগে হঠাৎ করে ওই মহিলার কিছু নিয়ে ওঠে আর তারপরেই সে এই ত্রিভুবন ত্যাগ করে পরভুবনে পাড়ি দিয়েছে। রাহুল কথাগুলো শুনে সেখানেই দাঁড়িয়ে পড়ে। রাহুল তাকিয়ে আছে ছোট সেই ছেলেটার দিকে। তখন তার ভাই আর মা বাবার বলা কথাগুলো মনে পড়ে যায়। রাহুল সেখান থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছে আর চোখে জমা হওয়া জলগুলো মুছে সামনের দিকে এগিয়ে চলছে। এইদিকে নিপুণ রুমে এসে দেখতে পায় রাহুল রুমে নেই। তখন নার্সকে রাহুলের কথা বলে রাহুল 5 মিনিট আগে বের হয়ে গেছে। নিপুণও বের হয়ে যায় গাড়ি নিয়ে। কিছু দূর আসার পর দেখতে পাই রাহুল একটা গাছের নিচে বসে আছে। নিপুণ গাড়ি থেকে বের হয়ে রাহুলের কাছে গিয়ে বলে, কি রে, তোর কি হয়েছে? এ কি, তুই কান্না করছিস কেন? কি হলো বল, হাসপাতালে কেউ কিছু কি বলেছে? কি রে, বলবি তো? জানো ভাবি, মা বাবা আর ভাইয়া ঠিক বলে আমি সত্যি অপায়া, মুখ পড়া ছেলে। আমার স্পর্শ ভালো না। কেন, কি হয়েছে? ভাবি আজকে হাসপাতালে। তুই কান্না করছিস কেন? এতে তোর কি দোষ বল? ওনার আয়ু হয়তো ফুরিয়ে এসেছে, তাই উনি মারা গেছেন। না ভাবি, উনি ভালো ছিলেন সম্পূর্ণ, কিন্তু আমি রক্ত দিয়ে বের হয়ে দেখতে পাই ওই বাচ্চা ছেলেটার জন্য আমার কষ্ট হচ্ছে। আমার জন্য ছেলেটা তার মাকে হারিয়েছে। আমি একটা ছেলের থেকে তার মাকে কেড়ে নিয়েছি। রাহুল, এগুলো ভুল ধারণা তোর। চল, আর কান্না করতে হবে না। একটা কথা মনে রাখবি, সৃষ্টিকে এই পৃথিবীতে যতদিনের আয়ু দিয়ে পাঠিয়েছেন, সে ততদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন। আর তারপর এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে যেতে হবে। চল আমার সাথে। কোথায় যাবে? গেলেই দেখতে পাবি। রাহুলকে নিয়ে নিপুণ একটা কাপড়ের শোরুমে নিয়ে গেল। তারপর রাহুলের জন্য কিছু শীতের কাপড় কিনে নিয়ে বাসার দিকে পথ চলা শুরু করলো। রাহুল নিপুণকে এসব করার জন্য মানা করেছিল, কারণ বাসায় যখন সবাই জানতে পারবে নিপুণ এসব রাহুলকে কিনে দিয়েছে, তখন সবাই নিপুণকে কথা শোনাবে। রাহুল নিপুণকে এইসব করার জন্য মানা করেছিল, কারণ বাসায় যখন সবাই জানতে পারবে নিপুণ এসব রাহুলকে কিনে দিয়েছে, তখন সবাই নিপুণকে কথা শোনাবে। নিপুণ রাহুলের কোনো কথা শুনেনি। কিছু সময় পর রাহুল আর নিপুণ বাসায় চলে আসে। রাহুল আর নিপুণ বাসায় ঢুকে দেখতে পায় রাহুলের মা নিতু রাহুলের বসে আছেন ড্রয়িং রুমে। রাহুলের হাতে ব্যাগ দেখে নিতু দৌড়ে আসার ব্যাগগুলো নিয়ে দেখতে লাগে। নিতু সবকিছু দেখে বলে, ভাইয়া, আমার জন্য কিছু নিয়ে আসুনি? এনেছি। এনে চকলেটগুলো। আমার লক্ষ্মী ভাইয়া। তুই টাকা পেলি কোথায়? বোঝো না কোথায় পাবে? নিশ্চয়ই নিপুণের থেকে নিয়েছে। মা বাবা, রাহুল আমার কাছ থেকে টাকা চেয়ে নেয়নি, আমি রাহুলকে দিয়েছি। সে তো নিতে চাইনি, কিন্তু আমি জোর করে দিয়েছি। আর রাহুল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? এই রুমে যা তোর, আমি খাবার নিয়ে আসছি। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। হ্যাঁ মা, মা যদি নিজের ছেলেকে সহ্য করতে না পারে, তাহলে মাসির তো দরদ তো বেশিই হবে। রাহুল চলে যায় তার রুমে আর নিপুণ চলে যায় তার রুমে। কিছু সময় পর রাহুলের বাবার ফোন বেজে উঠে। রাহুলের বাবা ফোন রিসিভ করে দাঁড়িয়ে যান আর বলেন, কি, কবে আসবে তোর মেয়ে? ও পাশ থেকে কি বলছে শোনা যাচ্ছে না। রাহুলের বাবা ফোন রেখে রাহুলের মাকে বলেন, জাহিদ কল দিয়েছিল এখন। কি বললেন জাহিদ ভাই? তার মেয়ে দিয়া আমাদের এখানে বেড়াতে আসছে কিছুদিনের জন্য। তাহলে তো ভালোই, আসুক না। কালকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে হবে।
কালকে রাশিয়ান কোম্পানির লোকিল এর সাথে আমাদের মিটিং। এই প্রজেক্টটা যদি পেয়ে যাই তাহলে আমরা দেশের নাম্বার 1 কোম্পানিতে পরিণত হব। আমি আর আরিফ এর জন্য কালকে সকালে বের হয়ে যাব, আর ড্রাইভার ও আমাদের সাথে থাকবে। তাহলে দিয়াকে কে নিয়ে আসবে? বাসায় তো একজন আছে, সে না হয় নিয়ে আসবে। কিন্তু যদি কিছু হবে না। পরের দিন সকালে রাহুল তার রুমে পড়ছিল, তখনই নিপুণ রাহুলের রুমে খাবার নিয়ে আসে। রাহুল খাবার খাচ্ছিল, তখন রাহুলের বাবা আর ভাই রাহুলের রুমে আসে আর বলে যায় এয়ারপোর্ট থেকে দিয়াকে নিয়ে আসতে। রাহুল কোনো কথা না বলে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। সবাই চলে গেল, রাহুল আবার পড়তে শুরু করে। তখন রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে বলে, কিরে, কেমন আছিস? কে বলছেন? আরে আমায় ভুলে গেলি মনু? রবিন। কি খবর তোর? এ তো ভালো আছি, তুই কেমন আছিস? বিন্দাস আছি রে। অনেকদিন পর কথা হলো তোর সাথে। 5 বছর পর কি করছিস এখন তুই? ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ছি। তুই? আমিও। কোথায় আছিস, সিলেটে কি? তুই কই? বরিশাল আছি। আচ্ছা, ভালো থাকিস, পরে কথা হবে। আচ্ছা। বাবা, আমার দেবর বাবু দেখছি ফোনেও কথা বলছে। আরে ভাবি, কিছু বলবে? কার সাথে কথা বলছিস ভাইজান? রবিনের সাথে। তোমায় বলাই হয়নি রবিনের ব্যাপারে। 5 বছর আগে রবিন তার বাবার ট্রান্সফার করেন, পরিবারের সাথে বরিশালে চলে যায়। রবিন কল দিয়েছিল, তার সাথে কথা বলছিলাম। ও আচ্ছা, শোন, আজকে এই কাপড়গুলো পরে যাবে। কেন ভাবি? আমি বলেছি তাই। ভাবি, আমি যেরকম আছি সেরকমই ভালো, এত ভালো পোশাক আমার জন্য না। যা বলেছি সেটাই করবি। আর তাছাড়া তোর হবু বউ আসছে। কি হবু বউ? কেন দিয়া? না ভাবি, আমি যতদিন না বাবা মায়ের কাছে ভালো হয়ে উঠি ততদিন এসব কথা চিন্তা করব না। আর দেয়ার কি খেয়ে দিয়ে কাজ নেই, আমায় বিয়ে করবে? কেন, আমার ভাই কোন দিক দিয়ে কম কি দেখতে? না ভাবি, নিতুকে আমি যেমন বোনের চোখে দেখি, দিয়াকেও তেমন দেখি। পণ্ডিতি বাদ দিয়ে রেডি হয়ে নেন, চলো। যথাজ্ঞা ম্যাডাম। ফাজিল। ভাবি হলেও তো এরকম হওয়া চাই। এখন শুধু আমি, আমার ভাইয়া বাবা মায়ের কাছে ভালো হয়ে গেলেই আমার জীবন পরিপূর্ণ। নিপুণ চলে যায়। রাহুল রেডি হয়ে নিচে আসতেই রাহুলের মায়ের সাথে দেখা হয়। তখন রাহুলের মা বলেন, এরকম সেজে গুজে কার যে বুক খালি করতে যাচ্ছে কে জানে। মা, তুমি একটু বেশি কথা বলো। একদিন দেখবে তোমার বেশি কথা বলার জন্য কিছু একটা হবে। মা, চাবিটা। ভাইয়া, এই নে চাবিটা। রাহুল চাবি নিয়ে সেখান থেকে এয়ারপোর্টে চলে যায় আর গাড়ির সাথে হেলান দিয়ে অপেক্ষা করতে লাগে। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে রাহুলকে জড়িয়ে ধরে। রাহুল তো মেয়েটার জড়িয়ে ধরা দেখে বেশ অবাক হলো। রাহুল কোনো কথা বলছে না, পুতুলের মতো তাকিয়ে আছে। রাহুলকে ছেড়ে দিয়ে মেয়েটা বলে, বাহ, আগের থেকে তো বেশ হ্যান্ডসাম হয়ে গেছো। নতুন লুক, নতুন স্টাইল। কে আপনি? আমায় জড়িয়ে ধরলেন যে? আরে আমায় চিনতে পারোনি? আমি দিয়া। কি? হ্যাঁ, চিনতে পারোনি? ও আচ্ছা, আপনি গাড়িতে বসুন, ব্যাগগুলো দিয়ে আমি গাড়িতে তুলে দিচ্ছি। রাহুল ব্যাগগুলো ডিকিতে রেখে এসে সামনের সিটে বসে দেখতে পায় দিয়াও সামনের সিটে বসেছে। রাহুল কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। তখন দিয়া বলে, কি করছো এখন তুমি? গাড়ি চালাচ্ছি। আরে বলছি, পড়ালেখা কি করছো? এইচএসসি পরীক্ষার্থী আমি। আমিও তো। পরীক্ষার 1 মাস পরে, তাহলে তুমি এইখানে? আমি পরীক্ষা দিতে সিলেট আসছি। বুঝলাম না কিছুই। আমি সিলেটে এডিএস সরকারি কলেজে ভর্তি হয়েছি, কিন্তু ক্লাস করতাম ঢাকায়। পরীক্ষা দেওয়ার জন্য এখন আমি সিলেটে। ও আচ্ছা। তা তোমার গার্লফ্রেন্ডের কি খবর? এরকম প্যারা আমার নাই, আর তাছাড়া বাদ দিন। আচ্ছা, তুমি সেই কবে থেকে আমায় আপনি আপনি করে বলছো কেন? আমরা তো সমবয়সী। মেয়েদের সাথে আপনি করে কথা বলতে আমি পছন্দ করি। বাবা, তা তোমার বউকে আপনি করে বলবে নাকি? বললেও বলতে পারি। কিন্তু আমি মানব না তো। মানে কি বলছেন আপনি? বলছি, তুমি আমায় আপনি করে বলতে পারবে না। নামুন গাড়ি থেকে। গাড়ি থেকে নামবো মানে? বাসায় চলে এসেছি তাই বলছি নামতে। ও আচ্ছা। দিয়া গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে যায়।
রাহুল গাড়ি থেকে বাসার কাজের লোককে ব্যাগগুলো নিয়ে যেতে বলে গাড়ি পার্ক করে ভিতরে গিয়ে তার মায়ের সামনে চাবি রেখে চলে যায় তার রুমে। দুপুরবেলা সবাই যখন খাবার খাচ্ছিল তখন রাহুল তার খাবার নিয়ে চলে যাচ্ছিল। তখন দিয়া বলে, রাহুল, কি ব্যাপার? তুমি এখানে আমাদের সাথে বসে খাবার খাচ্ছ না কেন? আমি এই টিভির সামনে বসে খাবার খাই। ভাইয়া আমিও তোমার সাথে বসে খাবো। আচ্ছা আয়। কোনো দরকার নেই, এমনি আমার সব কিছু হারিয়েছি তোর জন্য, এখন আমার মেয়েকে হারাতে পারবো না। মা খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নি। রাহুল যা তুই টিভি দেখে খাবার খেয়ে নে। আন্টি, এমন করে বলছো কেন? নিতু তো রাহুলের বোন, তো রাহুলের সাথে কথা বলবে না তো কার সাথে কথা বলবে? দিয়া খাবার খেও না, পরে না হয় কথা বলা যাবে। রাহুল তোর কিছু লাগবে? না ভাবি। রাহুল খাওয়া দাওয়া শেষ করে তার রুমে গিয়ে ঘুমিয়ে যায়। বিকেলে রাহুলের ফোনের শব্দে ঘুম ভেঙে যায়। রাহুল ফোন হাতে নিয়ে দেখতে পায় আননোন নাম্বার। রাহুল কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, কি জনাবের ঘুম হয়েছে কি? কে বলছেন আপনি? তোমার বউ বলছি। কি বলেন আপনি? বউ বলেছি, বউ। ফোন রাখলাম আমি। যত সব ফালতু। ফোন রাখলে এখন তোমার রুমে চলে আসবো কিন্তু, তাই আমি আসার আগে তুমি ছাদে চলে আসো। আজব তো, কে আপনি? ওই কুত্তা, আমি দিয়া বলছি, ছাদে আয়, কথা আছে। আপনি? হ্যাঁ, ছাদে আয়। পারবো না, রাখুন তো আপনি ফোন। ওই কুত্তা, আমি নিচে আসলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। দিয়া কথাগুলো বলে ফোন কেটে দেয়। রাহুলও বিছানায় পড়েছিল, তখন রাহুল মনে মনে বলে, কি মেয়ে রে বাবা, এত দেখছি মারাত্মক ডেঞ্জারাস মেয়ে। কি করবে এখন? না, একবার যে দেখে আসি কি জন্য রেগেছে। রাহুল রুম থেকে বের হয়ে ছাদে গিয়ে দেখতে পায় দিয়া ছাদে পায়চারি করছে। দিয়া রাহুলকে দেখতে পেয়ে বলে, যাক, বাধ্য ছেলের মতো চলে এসেছিস দেখছি। বলুন, কি বলবেন? আমায় এইখানে আপনার সাথে কথা বলতে দেখলে মা বাবা আমায় বকাঝকা করবে। তার আসার আগেই বলুন কি জন্য রেগেছেন। প্রেম করার জন্য ডেকেছি জনাব। কি বলতেন আপনি? কিছু বলি নাই তো। হ্যাঁ বলুন। বাইরে যাব, চল ঘুরে আসি। না, আমি যাব না। চিন্তা নেই, আমি আন্টির থেকে পারমিশন নিয়ে এসেছি। মা বলেছে যাওয়ার জন্য। হ্যাঁ, আন্টি বলেছে, সাথে ভাবিও বলেছে। চলুন। কলেজে গিয়ে ক্লাস করা, বাসে এসে মা বাবা ভাইয়ের মুখে কটু কথা শোনা, ভাবির স্নেহ ভালোবাসা আর দিয়ার সাথে পড়াশোনা করা, সবকিছু মিলিয়ে রাহুলের দিনগুলো ভালো চলছিল। এভাবে কিছুদিন চলে যায়। রাহুল আর দিয়ার পরীক্ষার দিন চলে আসে। রাহুল তার বাবা মায়ের কাছে গিয়ে পায়ে স্পর্শ করতে গেলে তার মা বাবা সরে যায় সেখান থেকে। রাহুল তার ভাইয়ের দিকে এগিয়ে যেতে গেলে তার ভাইয়া চলে যায়। রাহুল উপরের দিকে তাকিয়ে একটা হাসি হেসে ভাবির কাছে গিয়ে ভাবির পায়ে স্পর্শ করতে গেলে ভাবি রাহুলকে থামিয়ে দিয়ে বলেন, আমি আশীর্বাদ করি ভাই, তোর পরীক্ষা যেন ভালো হয় এবং তুই যে মানুষের মতো মানুষ হতে পারিস। পোড়ামুখ ছেলে আবার মানুষ হবে? বৌমা, এসব কথা অপয়া ছেলেদের জন্য না, এগুলোর যোগ্য মানুষকে বলতে হয়। মা রিপন যখন কিছু বলতে যাবে তখন দিয়া নিচে এসে রাহুলের মা আর বাবার পায়ে স্পর্শ করে বলে, আঙ্কেল আন্টি, আমায় তোমরা আশীর্বাদ করো, আমি যেন ভালো করে পরীক্ষা দিতে পারি। চিন্তা করিস না মা, তোর পরীক্ষা ভালোই হবে। তোর পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে, অপয়া পোড়ামুখদের পরীক্ষা কখনো ভালো হয় না। রাহুল তার মা আর বাবার কথা শুনে চোখের কোণে জল এসে জমা হয়ে রাহুল চোখের জল মুছে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর দিয়া বাইরে চলে আসে। তারপর রাহুল একটা সিএনজি নিয়ে চলে যায় কলেজে। এভাবে শেষ হয়ে যায় এক এক করে সকল পরীক্ষা। রাহুল পরীক্ষার হল থেকে বের হয়ে বসেছিল, তখন দিয়া এসে রাহুলকে বলে, রাহুল, আজকে বিকেলে ছাদে আসিস তো, কেন? দরকার আছে, তাই আসতে বলেছি তোকে। আচ্ছা, বাসায় চলুন এখন। রাহুল আর দিয়া বাসায় চলে আসে। বিকেলবেলা রাহুল ঘুমিয়েছিল, তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় দিয়ার নাম্বার। তখন রাহুলের মনে পড়ে দিয়া বলেছিল ছাদে যাওয়ার জন্য। রাহুল ফোন রিসিভ করে বলে ওঠে, হ্যালো। ওই হাদারাম গরু কুত্তা শুয়োর, কি বলেছিলাম মনে নেই তোর? এই তো আমি আসছি, 1 মিনিট। রুম থেকে বের হতেই সামনে ভাবিকে দেখতে পেলাম। তখনই ভাবি বলে, কুত্তা হারামজাদা, কোথায় যাচ্ছ? ছাদে নাকি? ওয়েট, তুমি জানলে কি করে? আমি একা না, পাশের ছাদে থাকা সবাই শুনেছে। বেশি বকবক না করে এখন উপরে যাও, তা না হলে আরো কি কি বলবে। যাচ্ছি। বাই দ্য ওয়ে, বেস্ট অফ লাক। কিন্তু কেন ভাবি?
সেটা না হয় ছাদে গেলেই জানতে পারবে। রাহুল মাথা চুলকাতে চুলকাতে ছাদে চলে যায়। রাহুল ছাদে গিয়ে দেখতে পায় দিয়া রাগী চোখে ছাদের দরজার দিকে তাকিয়ে আছে। রাহুল দিয়ার এমন রাগী চেহারার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে দিয়ার সামনে যায়। দিয়া রাহুলকে দেখতে পেয়ে বলে ওঠে, চোখ বন্ধ কর। কেন? চোখ বন্ধ করতে বলেছি না? উফ, এত কথা বলিস কেন? আচ্ছা, করলাম। দিয়া রাহুলের কথা শুনে চোখ বন্ধ করে দাঁড়ায়। তখন দিয়া তার পেছন থেকে ফুল বের করে। রাহুলকে চোখ খুলতে বলে দিয়া বলা শুরু করে, আমি তোমার সঙ্গে তোমার জগতে চিরকালের জন্য থেকে যেতে চাই। আমার দুনিয়ায় শুধুমাত্র তোমার অস্তিত্ব রয়েছে। তোমার মুখে হাসি ফোটানোর জন্য সমস্ত কিছু করতে রাজি আছি আমি। এই খোলা আকাশের, এই দিনের আলোয় আলোকিত সকালের সামনে বলতে আমি লজ্জা করছি না যে আমি তোমার ভালোবাসার জন্য উন্মাদ। আই লাভ ইউ, রাহুল। দিয়া চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে কথাগুলো বলে রাহুলের কোনো রেসপন্স না পেয়ে অল্প কিছু সময় ধীরে ধীরে চোখ খুলে সামনের দিকে তাকায়। তখন দিয়া দেখতে পায় রাহুল সেখান থেকে সরে গিয়ে ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে। দিয়া সেখান থেকে উঠে রাহুলের পাশে গিয়ে বলে, কি হলো, তুমি ওইখান থেকে এখানে চলে এলে যে? কোনো উত্তরও দিলে না যে? দেখুন, আপনি ভুল করছেন। আপনি মনে মনে যা চিন্তা করছেন সেটা কোনোদিনও সম্ভব না। মানে রাহুল, কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনার মাথায় যা ঘুরছে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন, এতে ভালো হবে। রাহুল, আমি তোমার সত্যিই ভালোবাসি, তুমি কেন বুঝতে পারছো না? আমি বুঝতেও চাই না কখনো। দেখুন, আমি আমার পরিবারের কাছে একজন খারাপ ছেলে, একজন খুনি, একজন অপয়া। আমি আমার মা বাবার কাছে খারাপ হয়ে গেছি। এখন নিজেকে তাদের কাছে যোগ্য হওয়ার চেষ্টা করছি। আমি আমার মা বাবা কষ্ট পাবে এমন কোনো কাজ করব না। রাহুল, তুমি নিজেই তো বলেছো তোমার মা বাবা তোমায় দেখতে পারে না, তাহলে তুমি কেন তাদের নিয়ে ভাবছো? আমি ভাবছি কারণ তারা আমার মা বাবা। এমন মা বাবা থাকার চেয়ে না থাকাই ভালো। যে মা বাবা নিজের ছেলেকে দেখতে পারে না, নিজের ছেলের সাথে অমানুষের মতো আচরণ করে। তোমার তো সাহস কম না? তুমি আমার মা বাবাকে নিয়ে কথা বলছো? তুমি জানো আমি এখানে দাঁড়িয়ে আছি কেন? আরে, আমার মা আমাকে 10 মাস 10 দিন তার গর্ভে রেখে বড় করেছে। আর আমি এই পৃথিবীতে এসেছি, আলো বাতাস পেয়েছি সে মায়ের জন্য, যে মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল। আর তুমি তার মৃত্যুর কামনা করছো? আরে, তুমি আমার বাবার মৃত্যু কামনা করেছো। আমি এত বড় হয়েছি যেই বাবা আমায় হাত ধরে হাঁটায় শিখিয়েছিল, আর তুমি তাদের মৃত্যু কামনা করছো। এখনো তো তারা কোনো ভুলের জর্জরিত, তাই আমার সাথে খারাপ ব্যবহার করছে। যে সময় বাবা মায়ের ভুল ভেঙে যাবে তখনই ঠিক আমায় বুকে টেনে নিবে, এটা আমার বিশ্বাস। আমি জানি সৃষ্টিকর্তা কাউকে নিরাশ করেন না, আমাকেও করবেন না। তুমি আমার বাবার বন্ধুর মেয়ে, তুমি আমাদের অতিথির মতো থাকো, কোনো কথা বলবে না। আমি তোমায় আমার বোনের চোখে দেখি, আর তুমি যদি আমার বোন হয়ে থাকতে চাও তাহলে থাকো, না হলে যেতে পারো। আমার কথায় কোনো কষ্ট পেলে আমায় ক্ষমা করে দিবেন। রাহুল কথাগুলো বলি সেখান থেকে চলে যায়। আর রাহুলের মা ছাদের এক পাশে দাঁড়িয়ে ছেলের বলা কথাগুলো শুনছিলেন। রাহুলের মা সব শুনে বুঝতে পারেন তারা রাহুলের সাথে এত বাজে ব্যবহার করার পরও রাহুলের কোনো অভিযোগ নেই তাদের প্রতি। রাহুলের মা চোখে জল মুছে নিচে নেমে আসেন। দিয়া গালে হাত দিয়ে দাঁড়িয়েছিল। পরের দিন রাহুল তার রুমে বসেছিল, তখন নিপুণ আসে রাহুলের রুমে। নিপুণ বলে, রাহুল, কি করছিস তুই? এই তো ভাবে বসে আছি, কিছু বলবে? হ্যাঁ, আমি কয়েকদিনের জন্য বাসায় যাবো, তুইও চল। না ভাবে, আমি বাসায় আছি, বাবার শরীর ভালো না, ভাইয়াও তো অফিসে থাকে, মা পারবে না একা সব কিছু। কিন্তু ভাবি, তুমি চিন্তা করো না তো, তুমি যাও বাড়ি থেকে ঘুরে আসো। তোমার এই সময়ে আঙ্কেল আর আন্টিদের সাথে থাকাই ভালো। আচ্ছা ভাই, সাবধানে থাকবে। কেউ কিছু বলে চুপ করে থাকবি না, সাথে সাথেই উত্তর দিবি। ওকে ডাক্তার আফা, ফাজিল। বাই বাই। আপনার বলা হয়নি ভাবি? ভাবি কনসেপ্ট করেছে 3 মাসের অন্তঃসত্ত্বা, তাই ভাবিকে তার বাড়িতে গিয়ে কয়েকদিন থাকতে বলেছে তার বাবা মা। রাতের বেলা রাহুল যখন তার রুমে বসেছিল তখন রাহুলের রুমে খাবার নিয়ে কেউ প্রবেশ করে। তখন রাহুল তার রুমে বসে পরীক্ষার প্রশ্নগুলো দেখছিল। রাহুল তার রুমে কার উপস্থিতি বুঝতে পেরে পিছন ফিরে তাকায়।
রাহুল দেখতে পায় তার মা খাবার হাতে রুমে দাঁড়িয়ে আছেন। রাহুল খুশি হয়ে তার মায়ের দিকে এগিয়ে গিয়েও এগুলো না। রাহুলের মা রাহুলের দিকে তাকিয়ে বুঝতে পারলেন রাহুল কেন হাসলো না। রাহুলের মা বলেন, খাবারটা খেয়ে আমায় উদ্ধার করো নবাব সাহেব। আচ্ছা মা, রেখে যাও, আমি খেয়ে নিব। হ্যাঁ, খেয়ে নাও। রাহুলের মা চলে গেলে রাহুল খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কয়েকদিন ধরে রাহুল একটা জিনিস লক্ষ্য করলো, রাহুলের মা রাহুলের সাথে আগের মতো খারাপ ব্যবহার করে না, আর নিতুকে রাহুলের সাথে কথা বলতে দেখেও কিছু বলে না। রাহুলও মনে মনে অনেক খুশি ছিল যে তার মা তার সাথে ভালো ব্যবহার করছে। দিয়া রাহুলকে আর ওই দিনের পর ভালোবাসার কথা বলেনি। দিয়া রাহুলের সাথে ভাই বোনের মতো ব্যবহার করে। একদিন রাহুলের মা বাবা আর ভাই নিপুণকে নিয়ে আসার জন্য নিপুণের বাসায় চলে যায়। রাহুল, দিয়া আর নিতু কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। হঠাৎ করে নিতু পা পিছলিয়ে পড়ে যায়, সাথে সাথে নিতুর মাথা ফেটে রক্ত বের হয়ে আর অজ্ঞান হয়ে যায়। রাহুল আর দিয়া নিতুকে তুলে নিয়ে নিতুর রুমে চলে যায়। রাহুল নিতুর মাথার রক্ত মুছে দিচ্ছে আর বলছে, বোন, এই বোন, চোখ খোল না। এই বোন, কথা বল। দিয়া, নিতুর জ্ঞান ফিরছে না কেন? আমিও বুঝতে পারছি না, পানি দিচ্ছি তো। এদিকে রাহুলের মা বাবা ভাই ভাবি বাসায় এসে কাউকে দেখতে না পেয়ে হঠাৎ করে নিতুর রুম থেকে রাহুলের কণ্ঠ শুনতে পায়। সবাই নিতুর রুমে গিয়ে দেখতে পায় রাহুল নিতুর মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছে আর দিয়া নিতুর চোখে জল মুছে দিচ্ছে। রাহুলের মা নিতুর কাছে গিয়ে নিতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে আতঙ্কগ্রস্ত কণ্ঠে বলেন, কি হয়েছে নিতুল? আর মাথায় ব্যান্ডেজ কেন? আসলে মা, আমার কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নামছিলাম, তখনই হঠাৎ করে নিতু পা পিছলে পড়ে যায়। চিন্তা করো না মা, আমি ব্যান্ডেজ করে দিয়েছি, এক্ষুনি জ্ঞান ফিরে আসবে। কি গো, ডাক্তারকে কল দিয়েছিলে? হ্যাঁ, ডাক্তার বলছে আসছে। নিতু, নিতু, মা কথা বল। আমি যে কেন তোকে বাসায় একা রেখে গেলাম, আমি তো ভুলেই গিয়েছিলাম একটা অপয়া অলক্ষণে ছেলে রয়েছে এই বাড়িতে। আসলে মা, আর কয়জন খাবি? তুই রাক্ষস, তোর জন্য আমাদের হাসিখুশি পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে তোকে তো আমি মেরেই ফেলবো। আরিফ কথাগুলো বলে রাহুলকে মারতে লাগলো। আর রাহুল বলছে, ভাইয়া আমার কথাটা শোনো, আমি কিছুই করিনি। মা, ভাইয়া, রাহুল চিৎকার করছে কিন্তু আরিফ রাহুলকে মেরে যাচ্ছে। নিপুণ সবকিছু দেখছিল। তখন নিপুণ আরিফকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে উঠে, রাহুলকে কেন মারছো একা? দিয়াও সাথে ছিল তাহলে? কি বলছো কি বৌমা? নিপুণ, মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিক আছে, কিন্তু তোমাদের মাথা ঠিক নেই। রাহুল আর দিয়া তো বাসায় ছিল, আর ওরা তো বলেছিল কথা বলতে নিচে নামছিল। তাহলে রাহুলের দোষ কোথায় এখানে? আর এখানে যদি রাহুলের দোষ থাকে তাহলে দিয়াও দোষ থাকার কথা। আরিফ, শান্ত হও, সরে আয় তুই। এই তো ডাক্তার এসেছে। তারপর ডাক্তার এসে নিতুকে দেখে একটা ইঞ্জেকশন দিয়ে কিছু মেডিসিন দিয়ে চলে যায় আর বলে যায় কিছু সময় পর নিতুর জ্ঞান ফিরে আসবে। ডাক্তার চলে যায় আর নিপুণ রাহুলকে নিয়ে সেখান থেকে চলে যায়। আচ্ছা, কি হয়েছিল বলতো আমায় রাহুল? আমার কথা বলতে বলতে আসছিলাম, আমি পিছনে আর দিয়া নিতুর সামনে। হঠাৎ করে দিয়া চিৎকার দিল আর আমি সামনে তাকিয়ে দেখতে পেলাম নিতু সিঁড়ি থেকে গড়িয়ে পড়ছে। বুঝতে পারছি। আচ্ছা, রুমে গিয়ে রেস্ট নে, আর একটা ব্যথার মেডিসিন খেয়ে নিস। আচ্ছা ভাবি। রাতের বেলা নিতুর জ্ঞান ফিরে। সবাই নিতুর সাথে কথা বলছিল আর রাহুল আড়াল থেকে দাঁড়িয়ে নিতুকে দেখছিল। সবাই রুম থেকে বের হয়ে যাওয়ার পর রাহুল গিয়ে নিতুর পাশে বসে আর বলে, কেমন লাগছে এখন তোর নিতু? ভালো ভাইয়া। বেশি ব্যথা করছে কি? অল্প একটু করছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, সবাই তোকে বকাবকি করছে তাই না? কই না তো। আচ্ছা তুই রেস্ট নে, আমি গেলাম। আচ্ছা ভাইয়া। রাহুল নিতুর রুম থেকে বের হয়ে আসে। দিনে দিনে কিছুদিন চলে যায়। নিপুণের শরীরের অবস্থা ভালো না, তাই নিপুণের সাথে নিতুকে পাঠিয়ে দেওয়া হয় নিপুণের বাড়িতে। রাহুল তার রুমে বসে মোবাইলে গেম খেলছিল। তখনই দিয়া রাহুলের রুমে আসে আর বলে, কি করছিস তুই? গেমস খেলছি। কোনটা খেলছিস? কল অফ ডিউটি। ও, ভালোই হলো। কেন? আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে বললাম, আমি গেমস খেলার সময় ফোনের স্ক্রিন থেকে চোখ সরাই না। বুঝতে পারবি একটু পরে। কি বুঝবো? আজকে কি স্পেশাল কোনো কিছু আছে? অনেক স্পেশাল খাবার আছে। তাহলে তো ভালোই। কিছু সময় পর রাহুল তার রুমের মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর সামনে দাঁড়িয়ে আছে রাহুলের মা বাবা, বড় ভাই আর দিয়া। দিয়া রাহুলের পাশে দাঁড়িয়েছিল। তখন দিয়া রাহুলের কলার চেপে ধরে কানে কানে বলে,
কি রে, এমন লাগছে কেন এখন? বলেছিলাম না স্পেশাল খাবার আছে, এই দেখ স্পেশাল খাবার দিয়ে দিলাম তোকে। তোকে নিজের বোন মনে করতো, আর তুই কি করলি এটা? আঙ্কেল আন্টি ভাইয়া দেখছো রাহুল কি বলছে? আমি এখন এই মুখ নিয়ে কোথায় যাব? রাহুলের মা গিয়ে দিয়াকে বুকের সাথে জড়িয়ে ধরে শান্ত করতে লাগলেন। তখন রাহুল বলে, মা বাবা ভাইয়া বিশ্বাস করো, আমি ওর সাথে এমন কিছুই করিনি। আমি তো দিয়াকে নিজের বোন মনে করি, তাহলে আমি এমনটা করতে যাব কেন? তোর মতো কুলাঙ্গার ছেলে জন্ম দেওয়াই আমার সবচেয়ে বড় ভুল ছিল, যার মাসুদ আমি তোর জন্মের পর থেকে পেয়ে আসছি, আর পেয়েও যাব। মা, আর কোনো কথা বলবি না তুই। এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। তোর মতো ছেলে আমাদের কোনো দরকার নেই। আজকে থেকে আমি তোকে ত্যায্য পুত্র করলাম। আজকের পর থেকে আমার একমাত্র ছেলে হলো আরিফ। আরিফ ছাড়া কোনো ছেলে আমার নেই। বাবা, আমার একটা কথা তোমরা শোনো, তারপর না হয় আমায় যা বলার বলো। শুনতে পাসনি বাবা কি বললো? এখনই বাসা থেকে বের হয়ে যা। মাটি থেকে কোনো রকম উঠে আমি মায়ের পায়ের কাছে গিয়ে, মা তুমি বিশ্বাস করো, আমি এমন কাজ করব। আমি এতদিন তোমাদের সাথে ছিলাম, তোমাদের আদর্শেই বড় হয়েছি। মা বিশ্বাস করো, আমি এমন কাজ করি না। আরিফ, এই ধর্ষণকারীকে আমার পা থেকে নিয়ে যা। আমার ঘরে আমার ছোট্ট আরেকটি মেয়ে আছে, বলা তো যায় না এমন ধর্ষণকারী কখনো কি করতে পারে। মা, একদিন ঠিকই বুঝবে, কিন্তু সেদিন আফসোস করবে তোমরা। কিন্তু তোমরা এটা মনে রেখো, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই। দিয়া সৃষ্টিকর্তার নামে কেউ একজন উপরে আছেন। সবাইকে মিথ্যা বললেও তাকে কেউ মিথ্যা বলতে পারে না। যে যার যার পাপের শাস্তি এই পৃথিবীতে পাবে, এটাই কিন্তু বিধির বিধান। আরিফ, নিয়ে যাই কুলাঙ্গারকে। রাহুলের মায়ের কথা শুনে রাহুলের বড় ভাই রাহুলকে টেনে হিঁচড়ে বাসা থেকে বের করে গেটের বাইরে বের করে দিল। রাহুল তার ভাইয়ের পা জড়িয়ে ধরেছিল, কিন্তু আরিফ রাহুলকে লাথি দিয়ে ফেলে দিয়ে বলে, এই বাড়ির ধারে কাছেও যেন তোকে না দেখি। রাহুল মাথা নিচু করে কান্না করছে। রাহুলের হাত পা ফেটে মাথা থেকে রক্ত পড়ছে। রাহুল কি করবে বুঝতে পারছে না। কোনো উপায় না পেয়ে রাহুল একটা ব্রিজের সামনে এসে দাঁড়ায় আর আকাশের অন্ধকারাচ্ছন্ন তারাদের দিকে তাকিয়ে আছে। হায় রে জীবন, নিজের মা বাবাও আমায় বিশ্বাস করে না, নিজের বড় ভাইও আমায় দূরে ঠেলে দিল। আমাকে চলে যেতে হবে এই নিষ্ঠুরতম মানুষের পৃথিবী ছেড়ে, যেখানে এরকম কিছু থাকবে না। আমায় ছাড়া যদি সবাই ভালো থাকে, তাহলে থাকুক না। আমি কেন তাদের অসুবিধার কারণ হব? 7 বছর পর এবার চলুন আমরা ঘুরে আসি আমার বাড়ি থেকে। আমার মা বাবা, নিতু ভাই ভাবির সামনে কেউ বসে আছে আর চারিপাশে তাকাচ্ছে। তখন লোকটা বলে, আচ্ছা বাচ্চা, সবার সাথে কথা হলো, সবাই এখানে বসে আছো, কিন্তু রাহুল কই? রাহুলকে ডেকে আনো তোমরা। রাহুল সহ তোমাদের কিছু বলার আছে। আমার আর সবার জন্য সারপ্রাইজ আছে। মামা, ভাইয়া তো নেই, তাহলে ভাইয়া আসবে কি করে? নেই মানে? কোথায় গিয়েছে রাহুল? বাসায় না থাকলে কল দিয়ে বলো বাসায় আসতে। আমি এসেছি দেশে। কি করে কল দিব মামা? কল দিলে ফোনের রিং বেজে যাবে, কিন্তু কেউ তো রিসিভ করবে না। ফোন রিসিভ করে কথা বলার মানুষটাই যে ফোন রেখে দূরদেশে চলে গেছে। কি বলছো কি বৌমা? আপু, দোলাভাই, বৌমা কি বলছে এসব? সবাই নিশ্চুপ হয়ে আছে, কোনো কথা বলছে না। তখন কামাল খান বলেন, কি হলো? কিছু বলছো না যে? সবাই চুপ কেন? মামা, আসলে রাহুল আর আমাদের মাঝে বেঁচে নেই। রাহুল মারা গেছে, আজকে 7 বছর হলো। মারা গেছে মানে? আমায় তো কিছু বলনি তোমরা। নিপুণ, কি হয়েছিল রাহুলের? আসলে মামা, আমি তখন আমার বাবার বাসায় ছিলাম। তারপর ফোন পেয়ে এখানে আসি, আর এখানে এসে জানতে পারি হঠাৎ একদিন পুলিশ একটি অর্ধগলিত লাশ নিয়ে বাড়িতে আসে আর বলে রাতের সাথে মানিব্যাগ থেকে একটা আইডি কার্ড পেয়েছে, যার নাম রাহুল। একদিক দিয়ে ভালোই হয়েছে, রাহুল মারা গেছে, না হলে আরো কষ্ট পেয়ে মরতে হতো। ছেলেটা তার জীবনে যে অবহেলা পেয়েছে, বেঁচে থাকলে হয়তো আরো বেশি কষ্ট অবহেলা পেতে হতো। কষ্ট পেয়ে মরতে হতো মানে? মামা, বড় আপুর মৃত্যুর জন্য সবাই রাহুলকে অপবাদ করত, মারধর করত।
আমার শ্বশুর শাশুড়ি তো তার ছেলেকে অপয়া মুখ করা আর কত কিছুই বলে অপমান করত। আর আমার স্বামী তো উঠতে বসতে রাহুলকে মারধর করত। আমি এদের না দেখলে বিশ্বাস করতে পারতাম না একজন বাবা মা ভাই কতটা অমানুষ হতে পারে। নিপার মৃত্যু হয়েছে মানে? আপু, দুলাভাই, তোমরা নিপার লাশ পেয়েছো কি কখনো? মেয়ের লাশ পাবো কি করে বল? মেয়ের লাশটা যে নদীর স্রোতের সাথে ভেসে গেছে। ওই দিন যদি ওই পুরোমুখ ছেলেটার সাথে না যেত, তাহলে হয়তো আমার বড় মেয়েটাকে হারাতে হতো না। আচ্ছা, নিপা, নিপা, ভেতরে এত রাত। কামাল খানের মুখে নিপা নাম শুনে সবাই বেশ অবাক হয়ে যায়। সবাই কামাল খানের দিকে এবং সদর দরজা দিকে তাকাচ্ছে। কিছু সময় পর সবাই দেখতে পায় নিপা চোখে জল মুছতে মুছতে তার মামি ও কয়েকজন ভিতরে প্রবেশ করে। নিপা চোখে জল মুছে তার মামার সামনে এসে দাঁড়ায়। তখন রাহুলের মা বলেন, ভাই, এ তো আমাদের নিপা। হ্যাঁ, আমাদের নিপা। মারে, তুই বেঁচে আছিস? কথাটা বলে রাহুলের মা বাবা যখন নিপার সামনে এসে নিপাকে জড়িয়ে ধরবে, তখন নিপা তাদের হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলে, কে আপনারা? আমি আপনাদের চিনি না। মামা, চলো এখান থেকে। মা, তুই কি বলছিস এসব? আমরা তোর বাবা মা, আমাদের চিনতে পারছিস না তুই? কেন? কোনো খুনিদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি এসেছিলাম আমার ভাইয়ের সাথে দেখা করার জন্য, কিন্তু আমার ভাই যখন এখানে নেই, তখন এখানে থেকে আমার কোনো লাভ নেই। আপু কি বলছিস এসব? এটা তো তোর বাড়ি, এই বাড়ি ছেড়ে কোথায় যাবি তুই? তোমাদের মতো খুনির সাথে আমার কোনো সম্পর্ক নেই। এ বাড়ি আমার না। যে বাড়িতে তোমাদের মতো খুনিরা বাস করে, সেই বাড়ি কখনো আমার হতে পারে না। নিপা, শান্ত হ তুই মা। মামা, এরা তিনজনে মিলে আমার ভাইটাকে মেরে ফেলেছে। আমি কি করে শান্ত হব? তুমি বলতে পারো মামা, যে ভাইয়ের কারণে আমি এখনো এই পৃথিবীতে বেঁচে আছি, আজ সেই ভাই এই পৃথিবীতে বেঁচে নেই। আমি সবাইকে বলেছিলাম রাহুলের কথাগুলো শোনার জন্য, কিন্তু রাহুলের কথাগুলো শুনিনি। উল্টো রাহুলকে অপমান করতে এরা। ছেলেটাকে বিনা দোষে ছোটবেলা থেকে অবহেলা অপমান করে এসেছে সবাই। একটা বাইরের মেয়ের কথা শুনে রাহুলকে আঘাত করে রক্তাক্ত অবস্থায় বাসা থেকে বের করে দিয়েছে এরা। তুমি কে? আপু, আমি আপনার ছোট ভাই আরিফের স্ত্রী। সত্যি একজন মা যে এত পাষাণ হতে পারে, সেটা আমি তোমায় না দেখলে বুঝতেই পারতাম না। যে ছেলেকে 10 মাস 10 দিন নিজের শরীরে বহন করলে, সেই ছেলের সাথে অমানুষের মতো ব্যবহার করলে তুমি। ছি মা, ছি। রাহুলের মা বাবা মাথা নিচু করে বসে আছেন, কোনো কথা বুঝছেন না। নিপা আবার বলে ওঠে, মামা, তুমি এখানে থাকবে এখনো? আমি গেলাম, তুমি আসো। মা, তুই আমাদের ছেড়ে যাস না। তোকে এতদিন পরে ফিরে পেয়েছি, তোকে আর হারাতে দিব না। আমাকে এখানে রাখতে হলে আমার ভাইকে ফিরিয়ে আনতে হবে আপনার। পারবেন আনতে আপনি? জানি পারবেন না, তাই আমাকে আটকে রাখার কোনো বৃথা চেষ্টা করবেন না আপনি। আসি আমি। নিপা বের হয়ে চলে যায় বাসা থেকে। রাহুলের মা বসে পড়েন মাটিতে আর কান্না করতে থাকেন। কিছু সময় পর কামাল খান সবাইকে নিয়ে বাসায় ফিরে আসেন। রাতের বেলা নিপা ব্যালকনিতে রাহুলের ছোটবেলার ছবির দিকে তাকিয়ে আছে আর বলছে, আমাকে একা করে চলে গেলি ভাই? রাহুল, তুই না ছোটবেলায় আমায় বলতি? আপু, তুই তোর হাতের মুঠোয় আমার একটা আঙুল ধরে আমায় পৃথিবী ঘুরিয়ে দেখাবি? ভাই, তুই আমায় একা রেখে চলে গেলি পৃথিবী ছেড়ে। আমি তোর জন্য কিছুই করতে পারিনি রে, বড় বোন হয়ে। কিন্তু তুই ছোট ভাই হয়ে আমার জন্য অনেক কিছু করেছিস। ভাই, আয় না তুই ফিরে। আমি যে তোকে খুব মিস করছি রে ভাই। এদিকে রিমি তার বান্ধবী জুইকে বলছে, কি ব্যাপার, কয়েকদিন যাবত ওই ছেলেটাকে কলেজে দেখতে পাচ্ছি না কেন? কার কথা বলছিস? আরে ওই যে একটা ছেলে খাবার ডেলিভারি দিয়ে যায় আমাদের বাসায় এসে। হঠাৎ করে ছেলেটার খোঁজ করছিস কেন? প্রয়োজন তো আছেই। এইদিকে রবিন ঘুম থেকে উঠে বলছে, রাজ, এই রাজ, আর কত ঘুমাবি? ওঠ এবার। হ্যাঁ বল। ওঠ তাড়াতাড়ি, 9:30 বাজে। আজকে স্যার বলেছিল 10টার আগে অফিসে গিয়ে তার সাথে কাজে যাওয়ার আগে দেখা করার জন্য। হ্যাঁ উঠছি। ওই শালার বইরারে যদি পাইতাম তাহলে। হয়েছে, আর কথা কইতে হইব না মনু। আচ্ছা মনু, মই এখন আইতাছি। রাজ ফ্রেশ হয়ে এসে দুজনে নাস্তা করে বের হয়ে যায় অফিসের উদ্দেশ্যে। রাজ আর রবিন অফিসে এসে স্যারের সাথে দেখা করে এসে দুজনেই বসে থাকে অর্ডার আসার জন্য। তখন রবিন বলে, কয়েকদিন ধরে আমাদের কলেজে যা হচ্ছে না, আর কয়েকদিন পরই কলেজের 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা। কি করব কিছু বুঝতে পারছি না। চিন্তা করিস না, কালকে যাব। যত তাড়াতাড়ি সম্ভব নোট সংগ্রহ করে পড়া শুরু করে দিতে হবে রে।
হ্যাঁ রে বল্টু। ঢং করবি না শালা। আচ্ছা আমার ফুল হয়েছে। আচ্ছা তোকে দেখছি ওই সবুজ বাগের রাস্তার ধারে 3 তলা বাসায় ডেলিভারি দিতে দেখা যায়। কাহিনী কি বলতো? বন্ধু কি আর কমুক? বল কি হয়েছে? ভাই আর বলিস না, এক বদমেজাজি মেয়ের খাবার অর্ডার করে আর অফিসে ফোন দিয়ে বলে আমাকে খাবার ডেলিভারি করার জন্য। কেন? ভাই সে অনেক কথা রে। আজকে শুক্রবার, তেমন কাজ নেই, বল কি কাহিনী? মনে পড়ে তোর 1 মাস আগে আমরা একটা রাস্তা দিয়ে আসছিলাম, তখন কয়েকটা মেয়ে বসেছিল আর আমাদের নিয়ে হাসাহাসি করে কথা বলছিল। তখন তুই আমি রেগে মেয়েদেরকে বিভিন্ন কথা বলি, তখন একটা মেয়ের সাথে ঝগড়া করি। হ্যাঁ মনে আছে তো। আচ্ছা একটু ক্লিয়ার করে বল তো মামা আমায় সব কিছু। রাজ বলে, শোন তাহলে। 1 মাস আগে। এই বদমাজাজি কথাটা কে বলেছে? কেন? বলতে বলছি তোদের। রবিন চল তো, এইখান থেকে কোনো লাভ নেই। ওই আমার কথার উত্তর না দিয়ে এখান থেকে তোরা যেতে পারবি না। শুধু শুধু ঝামেলা করছেন কেন বলুন তো? ঝামেলা কি আমি করছি? রবিন চল তো, এই বিয়াদব বদমেজাজি মেয়ের সাথে কথা বলে লাভ নেই। এই এই দূর যা। রাজ আর রবিন সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে রাজ কলেজ থেকে ফিরে কাজে লেগে যায়। তখন একটা খাবারের অর্ডার আসে। রাজ খাবারের অর্ডারটা নিয়ে চলে যায় ডেলিভারি দিতে। রাজ একটা বাসার সামনে এসে বেল দিল। কিছু সময় পর কেউ একজন দরজা খুলে দিল। রাজ তার ব্যাগ থেকে খাবার বের করতে করতে বলল, স্যার এই নিন আপনার অর্ডার করা খাবার। চোখের কি মাথা খেয়েছেন? বদমেজাজি, সরি কিন্তু এখানে তো আরমান শিকদারের নাম লেখা। উনি আমার বাবা। আচ্ছা খাবারগুলো দে। এ নিন। কিছু সময় পর রাজ টাকা নিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে রাজকে তার অফিস থেকে কল দিয়ে বলে তাকে একটা অর্ডার দেওয়া হয়েছে এবং মোবাইল নাম্বার ও ঠিকানা বলে দেওয়া হয়। রাজ খাবার পিক করে অফিস থেকে দেওয়া ঠিকানায় চলে যায়। রাজ সেখানে গিয়ে দেখতে পায় একটা নির্জন রাস্তা, কেউ নেই। রাজ তখন ফোন বের করে ও মোবাইল নাম্বারে কল দিল। হ্যালো। কে বলছেন? হ্যালো ম্যাম, আপনার একটা খাবারের অর্ডার ছিল। আমি খাবার নিয়ে আপনার দেওয়ার ঠিকানায় চলে এসেছি। ও আমি তো ওই জায়গায় চলে এসেছি। আচ্ছা আপনি এক কাজ করুন, আমি হাতেমবাগ পয়েন্টে আছি, আপনি এখানে চলে আসুন। আচ্ছা। কিছু সময় পর রাজ হাতিমবাগ পয়েন্টে গিয়ে ওই নাম্বারে কল দিল। কল দেওয়ার কিছু সময় পর একজন মেয়ে আসে খাবার দেওয়ার জন্য। রাজ মেয়েটার হাতে খাবার দিয়ে বলে, ম্যাম এই নিন আপনার খাবার। ম্যাম বিলটা। এ কি, আমি কি ঠান্ডা খাবার খাবো নাকি? ম্যাম আমি গরম গরম খাবার নিয়ে বের হয়েছিলাম, কিন্তু সবুজ ব্যাগ থেকে এখানে আস্তে আস্তে খাবার ঠান্ডা হয়ে গেছে। আপনার বিল হয়েছে 560 টাকা। 560 টাকা মানে? আমার ফোন বের করে ম্যামকে দেখিয়ে বললাম, এই দেখুন ম্যাম, খাবারের দাম 480 টাকা আর ডেলিভারি চার্জ 80 টাকা। আগে তো ঠান্ডা খাবার নিয়েছিস, তার উপর বলছিস 560 টাকা। আমি 500 টাকা দিচ্ছি, এগুলো নিয়ে যা। ম্যাম আমি তো আপনার থেকে বেশি টাকা নিচ্ছি না, আমার ফোনের অ্যাপে যা এসেছে আমি সেটাই নিচ্ছি আপনার থেকে। কোনো কথা বলবি না, তাহলে আমি তোর অফিসে এখনই কল দেব আর তোর প্রোফাইলে রেটিংও কম দেব। এই নে 500 টাকা। জয়ী কথাটা বলে চলে যায়, কিন্তু রাজ জয়ীকে অনেকবার ডেকেছিল কিন্তু জয়ী দাঁড়ায়নি। জয়ী গাড়ি করে চলে যায়। রাজ কোনো উপায় না পেয়ে ওই জায়গা থেকে কাজ শেষ করে বাসায় চলে আসে। এভাবে 20 দিন রিমি আর জয়ী রাহুলকে খাবার নিয়ে ঘুরিয়েছিল। রাহুল একবার চিন্তা করেছিল, কিন্তু বাস্তবতার কথা চিন্তা করে আর চাকরি ছাড়তে পারেনি। বর্তমান ওই থেকেই চলছে বন্ধু আমার, ওই বাড়িতে যাওয়া আসা। বন্ধু তোকে একটা কথা বলা হয়নি রে। কি কথা? ওই মেয়ে কিন্তু আমাদের সাথে পড়ে, আমার কলেজ এবং একই ডিপার্টমেন্টে। কি? হ্যাঁ রে, আমি সেদিন কিছু কাজে কলেজে গিয়েছিলাম, তখন দেখেছি। তাহলে আমি শেষ বন্ধু। ওই মেয়ের বাবা হলো আমাদের এলাকার কাউন্সিলর। আর কোনো কিছু বাকি আছে? না, আজকের জন্য সংবাদ এটুকুই। আচ্ছা পরে কথা হবে, অর্ডার চলে এসেছে। বাই। রাজ চলে যায় রাজের কাছে আর রবিন চলে যায় রবিনের কাছে। পরের দিন সকালে রাজ আর রবিন কলেজে চলে যায়। রাজ রবিন তার বন্ধুদের সাথে কথা বলছিল, তখন রিমি সামনে এসে বলে, ওই পান্ডা, আমাদের জন্য খাবার নিয়ে আয়। কেউ কোনো কথা বলল না। তখন রিমি আবার বলে ওঠে, কি রে, কি বললাম শুনতে পাসনি? কাকে বলছেন আপনি?
তোর পাশের পান্ডাকে। ওর নাম পান্ডা না, ওর নাম হলো রাজ। তো যাই হোক, কি রে শুনতে পাসনি কি বললাম? ওই তোরা চল, রবিন তুইও চল, ক্লাসের সময় হয়ে গেছে। রাজ উঠে কয়েক পা এগুতেই রিমি রাজের কলার চেপে ধরে বলে, তুই আমার কথা অমান্য করার সাহস পেলি কোথা থেকে? তুই জানিস আমি কার মেয়ে? মানুষের কাছেই তো তার পরিচয়, তাই আমি কারোর পরিচয় সম্পর্কে জানতে ইচ্ছুক নই। আসি, ওই চল তোরা। বাবা, সেটার কথার কি ছুরি! এক কথায় এতদিনের করা সকল কিছুর উত্তর দিয়ে গেল। দাঁড়া, ক্লাস শেষ করে বের হ, তারপর বুঝাবো ওকে। রাজ আর রবিন সকল ক্লাস শেষ করে বের হয়ে যখন মাঠ দিয়ে হাঁটছিল, তখন রিমি রাজের সামনে এসে দাঁড়ায়। রাজ রিমিকে দেখে পাশ কাটিয়ে চলে যায়। তখন রিমি ইচ্ছে করে রাজের গায়ের সাথে ধাক্কা খায় আর মাগো বলে মাটিতে পড়ে যায়। তখন রাজ কিছুটা রেগে বলে, আচ্ছা, আপনি আমায় অযথা হয়রানি করাচ্ছেন কেন বলুন তো? ছোট লোকের বাচ্চা, তোর তো সাহস কম না, তুই আমাকে রাগ দেখাচ্ছিস? রাজ থাপড়টা খেয়ে মাথা নিচু করে নিল। তখন রিমি আবার বলে ওঠে, তুই আমার সম্পর্কে না জেনে আমার সাথে বেয়াদবি করেছিস। ওই দিন আমাকে বাজে কথা বলেছিস। জানিস আমি চাইলে তোকে এই কলেজ এবং শহর ছাড়া করতে পারি। মেয়েটার মুখে কলেজ ও শহর ছাড়া কথা শুনে কিছুটা ভয় হলো। তখন বললাম, ম্যাম, ওই দিনের কাজের জন্য আমি আমার ভুল স্বীকার করছি, তবুও আমায় এই কলেজ ছাড়া করবেন না। আমাকে যে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। ভবিষ্যতে আমি আর আপনার সাথে কখনো কোনো বেয়াদবি করব না ম্যাম, আপনি আমায় দয়া করুন। যা, ক্ষমা করে দিলাম এবারের মতো তোকে। রাজ আর রবিন কলেজ থেকে বের হয়ে আসে। রাজ আর রবিন বাসে এসে খাওয়া দাওয়া শেষ করে কাজের উদ্দেশ্যে বের হয়। রাজ তার ফোনে আসা অর্ডারগুলো রিসিভ করে খাবার ডেলিভারি দেওয়া শুরু করলো। রাজ যখন ঘড়ির কাঁটায় 10টা, তখন রাজের ডিউটি শেষ। রাজ একটা দোকানে ঢুকে হাত ধুয়ে খাবার অর্ডার করে খাবারের অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর খাবার আসলে রাজ যখন খাওয়া শুরু করবে তখনই রাজের ফোন বেজে ওঠে। রাজ খাবার মুখে না তুলে ফোন হাতে নিয়ে দেখতে পায় তার অফিস থেকে কল। রাজ ফোন রিসিভ করে বলে, হ্যালো। ও পাশ থেকে কি বলছে কিচ্ছু শোনা যাচ্ছে না। রাজ একবার খাবারের দিকে তাকিয়ে বলে, স্যার, আমি মাত্র খাবার খেতে বসেছি, আমি এই খাবারটা খেয়ে যাচ্ছি অর্ডার নিয়ে। রাজ ফোনটা রেখে খাবারের দিকে একবার তাকাচ্ছে, আরেকবার ফোনের দিকে। রাজ খাবার রেখে হাত ধুয়ে বিল দিয়ে বের হয়ে যায়। রাজ বের হওয়ার আগে দোকানিকে বলে, মামা, এই খাবারটা কোনো অসহায়কে দিয়ে দিবেন। রাজ বের হয়ে রেস্টুরেন্টে থেকে খাবার নিয়ে চলে যায় ডেলিভারি করার জন্য। রাজ ডেলিভারি সম্পন্ন করে বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত 12টা বেজে যায়। রাজ বাসায় প্রবেশ করতেই রবিন বলে, কি রে, এত দেরি হলো যে? আর বলিস না, হঠাৎ করে অফিস থেকে কল দিয়ে বলে খাবার নিয়ে যাওয়ার জন্য। খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ করেছি, তুই করেছিস? রবিন কোনো কথা না বলে চলে যায়। সেখান থেকে রাজ বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হতেই দেখতে পায় রবিন খাবার হাতে দাঁড়িয়ে আছে। তখন রাজ বলে, খাবার খাসনি তুই এখনো? কথা না বলে খেয়ে নে, আমি তোকে ভালো করে চিনি। সো আমার সাথে মিথ্যা বলে লাভ নাই। আচ্ছা বাদ দে, আমি খাইয়ে দিচ্ছি। রবিন কথাটা বলে রাজকে বিছানায় বসিয়ে খাবার খাইয়ে দিতে লাগলো। রাজ খাবার খাচ্ছে আর কান্না করছে। তখন রবিন বলে, কান্না করছিস কেন? তুই না থাকলে আমার কি হতো বল? সত্যি আমি তোকে বন্ধু হিসাবে পেয়েছি। পাম দিস না তুই আমায় শালা, তোকে খাইয়ে দিচ্ছি এখন। আর কিছুদিন পর তুই যখন বিয়ে করবি তখন তোর স্ত্রীর হাতের রান্না খাওয়াতে হবে কিন্তু। চিন্তা করিস না, তোর বউ তো আমার বউ, আর আমার বউ তো তোর ভাবি। শালা, আগের মতো সেয়ানা রয়ে গেলি তুই। দুই বন্ধু আর কিছু সময় কথা বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রবিন কিছু কাজে তার পরিবারের সাথে দেখা করার জন্য তার বাড়ি চলে যায়। আর রাজ দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। রাজ একবার রাস্তার দিকে আর একবার আকাশের দিকে তাকিয়ে বলছে, ধুর, ছাতাটা নিয়ে আসলাম না। এই বৃষ্টি মৌসুমে কখন যে বৃষ্টি কোন দিক হতে এসে আক্রমণ করবে বলা যায় না। ইস, এখন যদি শীতকাল হতো তাহলে কতই না ভালো হতো। ওই, এটা কি করলি তুই? প্রতিশোধ নিয়েছি। কিসের? দেখতে পারছেন না কিসের প্রতিশোধ নিয়েছি? বুঝতে পারছেন না কিছু? বলছি শুনুন তাহলে। রাজ যখন রাস্তার পাশে দাঁড়িয়েছিল গাড়ির জন্য, তখন রিমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। রিমি রাজকে দাঁড়িয়ে থাকতে দেখে ইচ্ছে করে রাস্তার পাশে জমে থাকা পানিতে চাকা নামিয়ে রাজের শরীরে কাদা ছিটিয়ে দিল। রাজও পাশে পড়ে থাকা ইটের টুকরো তুলে রিমির গাড়িতে ছুঁড়ে মারে আর গাড়ির পিছনে গ্লাস ভেঙে দেয়। রাজ বলছে,
বেশি কথা বললে কিন্তু এই কাদামাখা শরীর জড়িয়ে ধরবো। এই এই ইয়াক দূরে যা। দুইজনের যখন ঝগড়া চলছিল তখন রাহুল আর রিমি কয়েকজন লোকের চিৎকার শুনতে পায়। রাজ ও রিমি লোকেদের দিকে তাকিয়ে কিছু বুঝতে পারে না। তখন রাজ আর রিমি রাস্তার দিকে তাকায়। তখন রাজ রিমিকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড় দিল। রিমি নিজেকে সামলে নিয়ে রাজের দিকে ফিরে কিছু বলতে যাবে, তখনই রিমি দেখতে পায় রাজ রাস্তার মাঝ দিয়ে দৌড়াচ্ছে আর উল্টো দিক থেকে গাড়ি আসছে। গাড়ি যখন রাজের খুব কাছাকাছি তখন রিমি কানে হাত দিয়ে চোখ বন্ধ করে নেয়। কিছু সময় পর রিমি চোখ খুলে সামনে তাকিয়ে দেখতে পায় রাস্তায় অনেক লোক জড়ো হয়ে আছে। রিমিও সেখানে গিয়ে দেখতে পায়। সেখানে গিয়ে ভিড় ঠেলে ভেতরে যেতেই দেখতে পেলাম রাজ একটা বাচ্চা ছেলের সাথে কথা বলছে। কিছু সময় পর বাচ্চাটার মা এসে রাজকে ধন্যবাদ দিয়ে বাচ্চাটাকে নিয়ে যায়। রাজ আমাকে দেখতে পেয়ে আমার সামনে এসে বলে, সরি আপনাকে তখন আমার কাদামাখা হাত দিয়ে ধাক্কা দেওয়ার জন্য। আসলে বাচ্চাটা তখন রাস্তায় চলে এসেছিল, যার জন্য আচ্ছা ঠিক আছে, আমি তেমন কিছু মনে করিনি। রিমি দেখতে পায় রাজের হাত এবং মাথা ফেটে গেছে। তখন রিমি বলে, তোমার তো রক্ত পড়ছে, তুমি হাসপাতালে চলো। আরে তেমন কিছু হয়নি, এইগুলো তো সামান্য। আগে কত বাদ দিন, আসি আমি, আর আপনিও ফ্রেশ হয়ে নেবেন। আরে আজব মানুষ তো, বলছে না রক্ত পড়ছে, তাহলে এত কথা কেন বলছো? চলো তো আমার সাথে, চলো। আরে কোনো কথা নয়। কিন্তু আমার শরীরে তো ময়লা, আপনার গাড়ি তাহলে ময়লা হয়ে যাবে তো। আমার কাছে একজন মানুষের জীবনের মূল্য অনেক বেশি, গাড়ির মূল্য না। ওঠো গাড়িতে। রাজ আর কোনো কথা বলল না। রিমি রাজকে গাড়িতে বসিয়ে গাড়ি চালানো শুরু করলো। হাসপাতালে এসে রাজের হাত এবং মাথায় ব্যান্ডেজ করিয়ে রাজকে নিয়ে বের হয়। তখন রাজ বলে, আপনার তো আমার জন্য অনেক টাকা খরচ হয়ে গেল, আমি আপনাকে মানা করলাম, আপনি শুধু শুধু এত কি? তো কি হয়েছে? আমি আপনার গাড়ির গ্লাস ভেঙে ফেললাম, তারপরও আপনি আমায় চিকিৎসা করালেন। ভুল তো তোমার একার ছিল না, ভুল আমারও ছিল। চলো তোমায় বাসায় নামিয়ে দেই। না লাগবে না, আমি যেতে পারবো একা একা। আচ্ছা তোমার ঘাড়ের সব কয়টা রগ কি বাঁকা? সবসময় এত নানা করো কেন? রগ বাঁকা হতে যাবে কেন? আপনি যে আমার মতো একজন গরিবের জন্য এত কিছু করলেন, এইটাই তো অনেক আমার কাছে। এত নানা করে কেন বলতে পারো? আমাকে কাজে যেতে হবে, তাই মানা করেছি আপনাকে। আমাকে সামনের মোড়ে নামিয়ে দিন আপনি। এই অবস্থায় কাজে যাবে তুমি? কাজ করলে টাকা পাই, আর সেই টাকা দিয়ে নিজের পেট চালাই। কাজে না গেলে কে আমাকে এমনি এমনি টাকা দিবে শুনি? তুমি বাসায় যাও, আজকে কাজ করতে হবে না। কাজ না করলে বেতন পাবো কোথা থেকে? ওয়েট, দাঁড়াও। হ্যালো বাবা। রিমি তার বাবার সাথে কথা বলে ফোন রাখার কিছুক্ষণ পর রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করে বলে, হ্যালো, জি স্যার, কিছু সময় পর। আচ্ছা স্যার। কি কাজে যাওয়া লাগবে তোমার এখন? না, কাল দিয়ে আজকে যেতে মানা করলো। রাজ রিমির সাথে রিমির গাড়ি করে বাসায় ফিরে আসে। রাতের বেলা রাজ রবিনকে কল দিল। কিরে, কি করিস? বসে আছি, তুই? আমি ওরে। রাজ শোন, আমাকে না 1 সপ্তাহ বাড়িতে থাকতে হবে, বাড়িতে অনেক কাজ। আমি অফিস থেকে ছুটি নিয়েছি, আমি বাসায় বসে সব কিছু দেখছি। আচ্ছা আঙ্কেল আর আন্টি কেমন আছে? বাবা মা ভালোই আছে। আচ্ছা পরে কথা হবে। রাজ ফোন রাখতে একটা আননোন নাম্বার থেকে রাজের ফোন আসে। রাজ কল রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? আমি বলছি। আমি তো আবার কেমন নাম? আমি রিমি বলছি। এই আপনি আমার নাম্বার পেলেন কোথা থেকে? পেয়েছি রাস্তার পাশে একটা বিদ্যুতের থাম্বাতে। কেন কল দিয়েছেন? প্রেম করার জন্য। কি? এত কথা বলিস কেন? মেডিসিন খেয়েছিস? না, খাইনি। কেন? পড়া শেষ করে খেয়ে নিব। এখন রাত 12টা বাজে, এখনো খাবার খাসনি, করছিস? এখন খাবো। আচ্ছা খাবার খেয়ে নে তাড়াতাড়ি। রিমি কথাটা বলে ফোন রেখে দিল। রাজ খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে কেউ বলছে, কি বলছিস কি তুই? ফোনের ওপাশ থেকে কি বলছে সেটা শোনা যাচ্ছে না। তখন জেপি বলে, বাহ, তাহলে তো ভালোই হয়েছে। এবার ওই রহিম চৌধুরী পরিবারের সব কয়টাকে একসাথে যন্ত্রণা দিয়ে মারব। এতদিন পারিনি, কিন্তু এখন শেষ করব। ছোটটাকে তো অনেক আগেই ওর পরিবার সরিয়ে দিয়েছে, এবার ওদের পাল্লা। এবার আমার মাস্টার রানীকে ফিরিয়ে আনতে হবে।
জেপি ফোনটা কেটে তার ফোনের সেভ করা নাম্বারে কল দিল। কল রিসিভ হতেই জেপি বলে, রানিমা, এবার তোকে যে ফিরতে হবে, খেলা শুরু করতে হবে তোকে। রহিমের বড় মেয়ে ফিরে এসেছে। এবার বড় মেয়ের সাথে সব কয়টাকে কষ্ট দিয়ে মারতে হবে। ফোনের ওপাশ থেকে কি বলছে কিছু শোনা যাচ্ছে না। তখন জেপি বলছে, চিন্তা নেই, 2 মাস পরেই খেলা শুরু হবে। এবার তাহলে তুই তোর খেলা শুরু করে দে, আরিফের সাথে ওইখানে বসে। জেপি ফোন রেখে হাসতে হাসতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাজ রেডি হয়ে কলেজের দিকে হাঁটা দিল। কিছু দূর আসতেই দেখতে পাই রিমি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রাজ হেঁটে রিমির পাশ দিয়ে চলে যাচ্ছিল। তখনই রিমি রাজের সামনে গিয়ে বলে, গাড়িতে ওঠো। কেন? আমি হেঁটে যেতে পারবো। বললাম না গাড়িতে উঠতে, তাহলে এত কথা বলছিস কেন? আচ্ছা, আপনি এমন করছেন কেন বলুন তো? আমায় আর কত দয়া করবেন বলুন। আমার মন বলছে তাই করছি। ওঠ বলছি। আচ্ছা, আমি গরিব বলে কি আপনি আমায় দয়া করছেন? কি বললে তুই? আরে ছাড়ুন, কি বলছেন কি? তাহলে গাড়িতে গিয়ে বস এক্ষুনি। রাজ আর কোনো কথা না বলে গাড়িতে গিয়ে বসে। রিমি গাড়ি চালানো শুরু করে। কলেজের ভিতরে এসে গাড়ি থামতেই রাজ গাড়ি থেকে নেমে তার বন্ধুদের সাথে গিয়ে কথা বলা শুরু করে। রিমি গাড়ি থেকে নেমে তার বান্ধবীদের কাছে চলে যায়। তখন জুই বলে, কি রে, আজকে রাজকে নিয়ে আসছিস যে? নিয়ে এলাম। কাহিনী কি বলতো? কাহিনী কিছুই না, নিয়ে রাস্তায় পেলাম তাই সাথে করে নিয়ে এলাম এমনিতেই। ও আচ্ছা। কিছু সময় পর সবাই ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে রাজ তার বন্ধুদের সাথে কথা বলছিল। তখনই রাজ একটা মেয়ের চিৎকার শুনতে পায়। রাজ সহ সবাই তাকিয়ে দেখতে পায় কয়েকজন ছেলে মিলে একটা মেয়েকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। রাজ এটা দেখে কিছু সময় চুপ থেকে দাঁড়িয়ে ওইদিকে হাঁটা দিল। রাজের বন্ধুরা রাজকে নিষেধ করছিল কিন্তু রাজ শুনেনি। রাজের পিছন পিছন রিমি, জয়ী ও তার বন্ধুরা আসে। রাজ ছেলেগুলোর সামনে গিয়ে বলে, কি সমস্যা ভাই? তোমরা মেয়েটাকে এভাবে নিয়ে যাচ্ছ কেন? সেটা কি তোকে বলতে হবে? অবশ্যই, একটা মেয়েকে জোর করে নিয়ে যাচ্ছেন আর মেয়েটা চিৎকার করছে। ও আমার গার্লফ্রেন্ড হয়। আপু, উনি কি তোমার বিএফ হয়? না ভাইয়া, আমি এনাকে চিনি না। উনি আমার ক্লাস থেকে জোর করে কোনো কথা না বলে নিয়ে যাচ্ছে। ভাইজান, ছেড়ে দিন এই আপুকে। তুই জানিস আমি কে? তুই জানিস আমার পরিচয় কি? পরিচয় নিয়ে তুই পানি খা। আপু, তুমি যাও। আমি হলাম বাংলাদেশের বিজনেসম্যান জাহিদ পারভেজের একমাত্র ছেলে শাহিদ। এই মেয়েকে তো আমি নিয়েই যাব। সাইদের কথা শুনে রাহুলের চেহারায় একটা হিংস্র রূপ ফুটে ওঠে। রাজের কপালে রগগুলো ফুলে উঠতে লাগলো। সেটা খেয়াল কেউ না করলেও রিমি খেয়াল করে। তখন রাজ বলে, এই ভাই, এত ঝামেলা করছেন কেন বলুন তো? ঝামেলা তো এখনো করিনি, তুই চলে যা এখান থেকে, তাহলে কোনো ঝামেলা হবে না। সাইদ যখনই নিতুর হাত ধরতে যাবে তখন নিতু রাজের পিছনে এসে রাজের বাম হাত চেপে ধরে বলে, ভাইয়া, আমায় বাঁচান আপনি। এই অমানুষটা আমায় মেরে ফেলবে। এই ছেলে কি করবে জানিস আমার পাওয়ার কি? তোকে তো আমি বিয়ে করব, যদি না পারি তাহলে তোকে আমার এক রাতের জন্য হলেও চাই। চল তুই আর। সাইদ যখন নিতুর হাত ধরতে যাবে তখন রাজ সাইদের ডান হাত মুছড়ে দিয়ে চেপে ধরে বলে, আবুটা যখন চাইছে না তোর সাথে যেতে, তাহলে জোর করছিস কেন? তোদের মতো ছেলেদের কারণে মেয়েরা বাইরে চলাচল করতে পারে না। মন তো চাচ্ছে তোদের চোখের মণিগুলা বের করে নি। এত সুন্দর মেয়ের সাথে এত সুন্দর? না, তোকে তোর ভাষায় বোঝাতে হবে দেখছি। রাজ কথাটা বলে সাইদও তার সাথে সবাইকে মারতে লাগলো। সাইদকে মেরে মাটিতে ফেলে রেখে রাজ নিতুকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাজ নিতুকে জিজ্ঞেস করে, আপু, তুমি ছেলেটাকে চেনো? আমার বাবার বন্ধুর ছেলে। ওই ছেলে একটা খারাপ ছেলে। আপু, তুমি এখন বাসা যেতে পারো। ধন্যবাদ ভাইয়া। নিতু চলে গেলে রাজও পিছন ঘুরে যেই সামনে হাঁটতে যাবে তখন রিমি বলে, ওয়েট, নায়ক সাহেব। নায়ক মানে? কালকে একটা বাচ্চার প্রাণ বাঁচালে আর আজকে একটা মেয়েকে বাঁচালে, তাই বললাম। কালকে যেটা করেছে সেটা আমার দায়িত্ব ছিল, আজকেও যা করেছিস সেটাও আমার দায়িত্ব ছিল। বুঝলাম। আমি কি যেতে পারি এখন? আমি কি জড়িয়ে ধরেছি তোমায়? রাজ পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটা দিল আর মনে মনে বলে, এই মেয়ের মাথায় সমস্যা আছে নিশ্চয়, না হলে কিসব আবল তাবল কথা বলে। এর থেকে দূরে থাকতে হবে। এদের মতো বড় লোকদের বিশ্বাস করতে নেই। এদিকে সাইদকে তার কয়েকজন সহযোগী হাসপাতালে নিয়ে যায়। কিছু সময় পর জেপি চলে আসে হাসপাতালে আর জিজ্ঞেস করে সাইদের এমন অবস্থা কে করলো। তখন সবাই কলেজে সবকিছু খুলে বলে।
হঠাৎ করে জেপি এর ফোন বেজে ওঠে। জেপি কল রিসিভ করে বলে, হ্যাঁ রানিমা বলো। সাইডকে কল দিচ্ছি কিন্তু কল রিসিভ করছে না কেন? আর কাজের আপডেট কি? রানিমা, তোকে যে এখনই দেশে আসতে হবে রে। সাইদ আজকে গিয়েছিল নিতর কলেজে, কিন্তু একটা ছেলে সাইদকে খুব বাজেভাবে মেরেছে, আর ডাক্তার বলেছে সাইদ কোমায় চলে গেছে। কি? কারা তো সাহস যে আমার ভাইয়ের গায়ে হাত দেয়? ছেলেটার সম্পর্কে কেউ কিছু জানে না। আর শোন, আর 1 মাস পর মাইনিং ও পাথরের সবচেয়ে বড় টেন্ডার পাস হবে। আমাদের যা করার তা এখন থেকে শুরু করতে হবে। এখন থেকে চৌধুরী কোম্পানির ধ্বংস শুরু করতে হবে, এবং ওদের থেকে সবচেয়ে বড় অ্যামাউন্ট আমাদের কাউন্ট করতে হবে। আমি আসছি বাবা, কালকে সকালেই আসছি। 20 বছর ধরে এই টেন্ডারের জন্য এত কিছু করা, এটা আমাদের পেতে হবে। শোন মা, হ্যাঁ বাবা বলো। আমি শুনেছি একটা নতুন কোম্পানিও নাকি টেন্ডার জমা দিবে। এখন বাজেট কত হবে? আমি যেমন বলি তেমন করো, এতে করে আমাদের বেশি টাকা খরচ হবে না। তার জন্য তুমি একজন ইনভেস্টার প্রয়োজন, যা তোমাকে এই 1 মাসের ভিতরে খুঁজে বের করতে হবে। আর একটা কথা বাবা, পারবে তো তুমি? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। তুই কালকে এসে তুই সুসংবাদ পেয়ে যাবি। জেপি ফোনটা রেখে হাসপাতালের ওয়েটিং রুমে বসে আছে। এদিকে রানিমা তার লোকেদের ফোন দিয়ে বলে, কাজে নেমে পড়ো সবাই, আমি কালকে যেন একটা সুসংবাদ পেয়ে যাই। আমি দেশে আসছি, আর ওদের টেন্ডারের সকল ইনফরমেশন আমি চাই। ওরা কত টাকা কাউন্ট করবে সেটা আমাকে জানতে হবে। আর শোন, তোদের কাজে কেউ কোনো ঝামেলা সৃষ্টি করলে তাকে মেরে শুয়ে দিবি। এদিকে আরিফ পাশে এসে ফ্রেশ হয়ে নিচে গিয়ে তার বাবার সাথে খাবার টেবিলে বসে তার বাবাকে বলে, বাবা, আর 1 মাস পর টেন্ডার পাস হবে, কিন্তু আমাদের টেন্ডার জমা হয়নি এখনো। কত টাকার বাজেট হবে? 6,500 কোটি টাকা। তবে খুব সাবধানে জমা করবি। জাহিদ কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী। জাহিদ যেন কিছুই জানতে না পারে। এই মাইনিং ও পাথরের কোয়ালিটি থেকে আমাদের 90% টাকা আসে। ব্যবসায় জগতে আমাদের শত্রুর কোনো অভাব নেই। আচ্ছা বাবা। বাবা, আর 1 মাস পর রাহুলের জন্মদিন, তাই ভাবছিলাম। হ্যাঁ বৌমা, করো। যা করেছি ছেলেটার সাথে আমরা, এতে করে যদি নিজের পাপের শাস্তিটা যদি কিছু কমে, জানি আমার শাস্তি হয়তো কমবে না কখনো। কথাগুলো বলে রাহুলের বাবা চোখের জল মুছে খাবার টেবিল ছেড়ে উঠে পড়েন, আর আরিফ তার খাবার খেয়ে চলে যায়। নিপুণ তার শাশুড়ির রুমে গিয়ে বলে, মা চলুন, খাবার খেয়ে নেবেন। আমার খিদে নেই বৌমা, তুমি খেয়ে নাও। মা, নিজেকে আর কত এভাবে কষ্ট দিবেন? যতদিন আমার মৃত্যু না হয় ততদিন নিজেকে কষ্ট দিবে এভাবে। আমি আমার ভুলের জন্য নিজের ছেলেকে হারিয়েছি, তাই নিজেকে শাস্তি দিচ্ছি। এতদিন হয়ে গেল আমার মেয়েটাও আমার সাথে কথা বলে না। আমি দেখা করতে গেলে আমার সাথে দেখা করে না। সবই আমার পাপের শাস্তি। মা চলুন, খেয়ে নেবেন অল্প করে। না বৌমা, আমার খিদে নেই। নিপুণ রুম থেকে বের হয়ে সোফায় বসে কল দিল নিপার নাম্বারে। কিছু সময় পর নিপা কল রিসিভ করে বলে, হ্যাঁ নিপুণ বলো। আপু কেমন আছেন? আছি ভালোই, তুমি কেমন আছো? আছি ভালো আপু। সৌরভ কেমন আছে? ভালো আছে আপু। আপু, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আপু, আপনি যদি বাড়িতে আসতেন একবার। বাবা মা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে বলতে গেলে। মা বাবার শরীরের অবস্থাও ভালো না। আরিফ এখনই সবকিছু দেখাশোনা করছে। নিপুণ, সবকিছু জানার পরও তুমি কি করে বলতে পারছো আমায়? আপু, কি করব বলুন? মা বাবার কষ্ট সহ্য হচ্ছে না। রাহুলকে যে আমি নিজের ছোট ভাই মনে করতাম, কিন্তু আপু, আর 1 মাস পর রাহুলের জন্মদিন, আপনি আসবেন তো? দেখি, ভালো থেকো। নিপুণ কল রেখে অল্প কিছু খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে নাস্তা করে পড়তে বসে। পড়া শেষ করে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হয় বাসা থেকে। রাজ বাসা থেকে কিছু দূর আসার পর হুট করে একটা গাড়ি এসে রাজকে ধাক্কা দিল, আর রাজ গাছের গুড়ির সাথে বাড়ি খেয়ে ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে। গাড়ি থেকে কয়েকজন লোক নেমে এসে রাজের পাশে দাঁড়ায়। লোকগুলো রাজের রক্তাক্ত ছবি তুলে নিয়ে কিছু সময় পর লোকগুলো চলে যায়। রাজকে রিমি কল দিয়ে যাচ্ছে, কিন্তু ফোন রিসিভ হচ্ছে না। কয়েকদিন পর রাজের জ্ঞান ফিরছে। রাজ পাশে তাকিয়ে দেখতে পায় রাজের পাশে রবিন আর রিমি বসে আছে। তখন রাজ বলে, কিরে রবিন, তুই এখানে কেন? তোর জ্ঞান ফিরেছে? দাঁড়া, আমি ডাক্তার নিয়ে আসছি। এখন কেমন লাগছে তোমার? ভালো। যাক বাবা। এই যে ম্যাম, আপনি এখানে কি করে?
চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে কেন? কি হলো, কথা বলছেন না কেন? আমি এখানে থাকলে কি সমস্যা হবে? এত তেরা তেরা কথা বলেন কেন? আ আসুন ডাক্তার, আসুন। ডাক্তার এসে রাহুল দেখে পরীক্ষা করে চলে যায়। তখন রবিন বলে, এখন বলতো কি করে হলো এমনটা? আরে আমি কলেজে আসছিলাম, তখনই হঠাৎ করে একটা গাড়ি এসে আমায় ধাক্কা মারে। আর আমি কি জানি একটারে সাথে ধাক্কা খেলাম, তারপর বলতে পারি নাই কিছু। দেখে শুনে চলাফেরা করবি না? আমাকে দেখে তোর বাচ্চা মনে হয় কি রবিন? বাচ্চা না হলে এমন হতো নাকি? এই রবিন, এই বদমাজাজি মেয়ে এখানে কেন? কি বললি তুই? আমি বদমাজ আছি? হ্যাঁ বলেছি, কি করবি? তোরে আমি কাঁচা কাঁচা খেয়ে ফেলবো কিন্তু। তোকে বদমেজাজি মেয়ে বলা ভুল হয়েছে আমার। তুই তো আস্ত একটা রাক্ষসী মেয়ে। শালা, আজকে তোরে। এদিকে, তোকে তো আমি। এই চুপ, একদম চুপ। কি শুরু করেছিস তোরা বাচ্চাদের মতো? রাজ মিমি না থাকলে কি হতো তোর? মানে উনি না থাকলে কি হতো? রবিন, বাদ দে না। মিমি তোকে হাসপাতালে নিয়ে এসেছে খুব বাজে অবস্থায়, আর তারপর ভার্সিটি থেকে আমার নাম্বার নিয়ে আমাকে কল দিয়ে আসতে বলল। তার মানে ওই রাক্ষসী মেয়েই কি আমাকে? রবিন, তোকে বলেছিলাম ওরে না বলতে। দেখছিস না কেমন করে আমার দুষে মনে করছে? এর জন্যই কথায় বলে মানুষের ভালো করতে নেই। রাক্ষসী মেয়ে মানুষের ভালো করছে, এটা লোকে শুনলে হাসবে। রবিন, আমি গেলাম। রিমি কথাগুলো বলে কেবিন থেকে বের হয়ে যায়। তখন রবিন রাজের পাশে বসে বলে, মেয়েটা তোর জন্য এত কিছু করলো, আর তুই মেয়েটাকে কথা শুনিয়ে দিলি? ওর রাগান্বিত চেহারা দেখতে আমার ভালো লাগে, তাই ওকে রাগালাম। চিন্তা করিস না, কালকে সকালে চলে আসবে। জানিস তোর এমন রক্তাক্ত অবস্থায় দেখে মিমি কান্না করছিল। তুই জানলি কেমনে? রিমি কল দিয়ে কান্না করে বলছিল তোর অ্যাক্সিডেন্টের কথা। আমি তো ওর এমন খবর শুনে কাজ ফেলে এখানে চলে আসি। তাইলে কি বেশি বেশি করে ফেললাম? করেছিস। আচ্ছা বল তো, কে এমন কাজ করলো? জানি না, তবে তবে কি? আমার চোখ বন্ধ হওয়ার আগে আমি কয়েকজন লোককে দেখি, তবে তাদের চেহারা ক্লিয়ার না রে, ঝাপসা দেখছিলাম। রাজ, তাহলে কি? হতেও পারে। ওই দিকের কি খবর বলতো? খবর ভালো না রে, কেউ ভালো নেই। তবে একটা খুশির খবর আছে তোর জন্য। কি? মামা বাসায় এসেছিলেন এবং তার সাথে তার বড় ভাগ্নি এসেছিল। কি তুই সত্যি বলছিস তো? হ্যাঁ রে। রাজ আর রবিন যখন কথা বলছিল তখন রবিনের ফোন বেজে ওঠে। রবিন ফোন নিয়ে বাইরে চলে যায়। রবিন কল রিসিভ করে বলে, হ্যাঁ বলো। ওপাশ থেকে কি বলছে কিছু শোনা যাচ্ছে না। রবিন হঠাৎ করে চিৎকার দিয়ে বলে, কি বলছো কি? আমি তো কালকে আসার সময় ও সবাইকে বাসায় দেখলাম। তাহলে বাসার বাইরে মানে? এক রাতের ভিতরে কি এমন হলো যে বাসা থেকে বের হয়ে গেলেন? রবিন ফোনের অপর পাশ থেকে সব শুনে ফোন কেটে দিয়ে রুমের ভিতরে প্রবেশ করে আর পাইচারি করতে লাগলো। রাজ রবিনকে রাগান্বিত দেখে বলে, কি হয়েছে, তুই এমন রেগে আছিস কেন? কিছু না। রবিন, কি হয়েছে আমায় বল। তোর রেগে যাওয়া মানে কিছু একটা হয়েছে। বাড়ি থেকে কল এসেছিল। আঙ্কেল আন্টি ঠিক আছে তো? মা বাবা ঠিক আছে, কিন্তু আমি তো কালকে সবকিছু ঠিক দেখে এলাম। তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে আসতে বল, আমি এক্ষুনি বের হব। আর আমার লোকদের সামনে আসতে বল। রাজ, তুই অসুস্থ এই অবস্থায়? রবিন, আমি ঠিক আছি, আমি তোকে যা বললাম সেটা কর। রাজের কথা শুনে রবিন তার ফোন বের করে কল দিল একটা নাম্বারে। ও পাশ থেকে কল রিসিভ করে সালাম দেওয়ার পর রবিন সালামের উত্তর দিয়ে বলে, গাড়ি নিয়ে এই হাসপাতালে চলে আসো এবং হেলিকপ্টার রেডি রাখতে বলো। আর হ্যাঁ, সবাইকে বলবি সিলেটে আসতে। কিছু সময় পর রাজ আর রবিন বসে আছে হেলিকপ্টারে। রাজ চোখ বন্ধ করে বসে আছে আর রবিন কাউকে কল দিয়ে কথা বলছে। তখন রাজ রবিনকে বলে, রবিন, তোকে তোর 6 বছর আগে পুরাতন কাজ শুরু করতে হবে এবং তোর লোকদের কাজে লেগে পড়তে বল। আরে না, আমি এখন আর এসব কাজ করা ছেড়ে দিয়েছি। এখন এসব করলে নিজের এতদিনের ইমেজ খারাপ হয়ে যাবে। রবিন, তুই জানিস আমি কোন কারণ ছাড়া তোকে কোনো কাজ করতে বলি না। আমার কথা বিশ্বাস না হলে তুই তো পুরাতন অ্যাকাউন্ট লগ ইন কর, তাহলে বুঝতে পারবি। আসলে রবিন 6 বছর আগে একটা দলের হয়ে হ্যাকিংয়ের কাজ করত, কিন্তু কয়েক বছর আগে এসব ছেড়ে দিয়েছে।
রবিন রাজের কথা মতো তার পুরাতন অ্যাকাউন্টে লগ ইন করে। রবিন তার অ্যাকাউন্টে লগ ইন করার পর রাজের দিকে তাকিয়ে আছে অবাক চোখে। তখন রাজ বলে, কিরে, সত্যি বললাম তো, আমি এতদিন সন্দেহ করছিলাম, কিন্তু 2 দিন আগে সেটা ক্লিয়ার হয়ে গেলাম। তুই জানলি কি করে ভাই? এবার বল তুই কি করবি? আমি কি তোকে বলে দিব সব কিছু? বন্ধু, কিছু বলতে হবে না, আমি করে নিচ্ছি। হেলিকপ্টার ল্যান্ড হওয়ার আগেই আপডেট পেয়ে যাবি। কোথায় যাচ্ছে আমরা? তুই কি জানিস কোনো খবর ওদের? জেনেছি। রাজ রবিন কিছু সময় পর হেলিকপ্টার থেকে নেমে একটা গাড়িতে ওঠে। রাজ আর রবিন একটা গাড়িতে এবং রাজদের পিছনে 7-8টি গাড়ি আসছে। কিছু সময় পর রাজ আর রবিন একটা বাড়ির সামনে এসে গাড়ি থামে। রাজ গাড়ি থেকে নেমে তার লোকেদের কিছু ছবি ও কয়েকটা ঠিকানা দিয়ে তাদের কাজে লেগে পড়তে বলল। রাজ তার লোকদের বিদায় দিয়ে বাড়ির সদর দরজার সামনে এসে বেল দিল। কিছু সময় পর কেউ এসে দরজা খুলে দিল। তখন রবিন বলে, ভাবি, কেমন আছেন আপনি? ভালো আছি, কিন্তু তোমায় ছিলাম না তো। ভাবি, আমি রবিন। রবিন, তুমি রাহুলের ছোটবেলার বন্ধু, তাই তো? হ্যাঁ ভাবি। ভাবি, সবাইকে একটু নিচে আসতে বলবেন? কেন? কিছু কথা বলার ছিল। নিপুণ সবাইকে নিয়ে নিচে চলে আসলে রবিনকে দেখে রাহুলের মা বাবা আরিফ নিপা সবাই বেশ অবাক হয়। তখন রবিন বলে উঠে, নিপাপু, কেমন আছো তুমি? ভালো আছি। আর তুই সেই ফাজিল রবিন না? হ্যাঁ আপু, রাহুলের সাথে খেলতে এসে কতবার তোমার কানমলা খেয়েছি। তবে এখন সবকিছু অতীত হয়ে গেছে রে ভাই। এসব হলো কি করে আপু? এটা তো আমার মা বাবা আর ভাই বলতে পারবে। আমি তো কিছুই জানি না। আমিও জানি না। যাক, তোকে অনেকদিন পর দেখলাম। তোরা দুইটায় আমাদের বাড়িতে কত মারামারি করতি, বাড়ির পুরো গরম থাকতো। এখন সবকিছু অতীত। আপু, যদি বলি কিছু অতীত হয়নি? আমার ভাইটা বেঁচে নেই, এখনো তো সবকিছুই অতীত। তোমাদের জন্য একটা গুড নিউজ আছে সবার জন্য। কি গুড নিউজ? রাহুল, এই রাহুল, ভেতরে আয়। রবিনের কথা শুনে সবাই বসা থেকে দাঁড়িয়ে যায়। হঠাৎ করে সবাই সদর দরজার দিকে তাকায়। তখন সবাই দেখতে পায় একটা ছেলে টি শার্ট গায়ে মাথায় ব্যান্ডেজ ভিতরে প্রবেশ করে। তখন রবিন বলে, রবিন, কিছু বুঝলাম না, কেউ? আর তুই রাহুল বললি মানে? আপু, এই হচ্ছে তোমাদের 7 বছরের আগের হারিয়ে যাওয়া রাহুল। রবিনের কথা শুনে নিপা আপু এসে রাহুলের সামনে দাঁড়ায়। তারপর রাহুলের বাম হাতে কিছু একটা খোঁজ করতে থাকে। তখনই নিপা রাহুলকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রাহুলও নিপাকে জড়িয়ে ধরে কান্না করছে। রাজ পব্লিক রাহুল নিপাকে ছেড়ে দিয়ে নিপার চোখের জল মুছে দিয়ে তার ভাবির সামনে গিয়ে বলে, ভাবি, কেমন আছো? আমি কারো ভাবি না। কে আপনি? ভাবি, তুমি আমায় চিনতে পারছো না? আমি না তোমার ছোট ভাই? তুই যদি আমার ছোট ভাই হতি তাহলে কখনো আমার ছেড়ে যাওয়ার কথা ভাবতে না। হয়েছে ডাক্তার, আপাদের ঘোষা করা মানায় না। আচ্ছা, আমার ভুল হয়েছে। আমি কি এখন তোমার পায়ে ধরবো? ধর। হ্যাঁ, শক্ত তো, পারবো না। দাও, আমার মাকে আমার কাছে দাও। ভাবির মেয়ের নাম জলি। রাহুল যখন নিপুণের পা জড়িয়ে ধরতে যাবে তখন নিপুণ রাহুলকে জড়িয়ে ধরে। রাহুলও তার ভাবিকে জড়িয়ে ধরে। রাহুল তার বাবা মায়ের সামনে গিয়ে বলে, মা, বাবা, কেমন আছো তোমরা? রাহুলের কথা শুনে তার মা বাবা কান্না করতে লাগলেন। রাহুল তার বাবা মাকে জড়িয়ে ধরে বলে, তোমরা কান্না করো না। তোমাদের চোখের জল যে আমার সহ্য হয় না, জানো না? মা বাবার চোখের জল এলে ছেলে মেয়েদের ক্ষতি হয়। তোমরাও চাও আমাদের ক্ষতি হোক? বাবা, তুই আমায় ক্ষমা করে দে। আমি যে অন্ধ হয়ে গিয়েছিলাম, যার জন্য তোর সাথে অমানুষের মতো আচরণ করেছি। মা, বললাম না আমার কিছুই মনে নেই। আর তোমার কি হাল হয়েছে? খাওয়া দাওয়া করো না তুমি? বাবা, তোমারও তো দেখছি একই অবস্থা হয়েছে। তোর সাথে খারাপ ব্যবহার করেছি, তোকে বাসা থেকে বের করে দিয়েছি, তার জন্যই আমরা এখন ঘর ছাড়া হয়েছি, নিজেদের পাপের শাস্তি পাচ্ছি এখন আমরা। বাবা, তোমার ছোট ছেলে এসে গেছে। তোমার বাড়ির তোমার সব কিছু ফিরিয়ে দিব। চলো খাবার খাবো, খুব খিদে লেগেছে আমার। রাহুল, রিমি কল দিচ্ছে। কে রিমি? কেউ না। কি রে রবিন, সত্যি কথা বলবি না কানমালা খাবি? আরে, খাবার দিবে না, জেরা করবে। তারপর সবাই খাবার খেতে বসে। খাবার খাওয়ার ফাঁকে নিপুণ বলে, রাহুল, তোর ভাইয়ের সাথে কথা বলবি না? হ্যাঁ, কথা তো বলতেই হবে ওর সাথে। ও যে টাকার নেশা আসক্ত হয়ে গেছে, ওর টাকার নেশা থেকে ওকে ফিরিয়ে আনতে হবে। মানে
কি বলছে কি রাহুল? টাকার নেশা মানে? ভাবি, ও জাহিদ পারভেজের ছেলে সাইদের কাছ থেকে 5,000 কোটি টাকা ঋণ নিয়েছিল। টাকাগুলো ঋণ নিয়ে আবার ওদের কোম্পানিতে ইনভেস্ট করে, আর টাকাগুলো জাহিদ পারভেজ ও তার ছেলে মিলে আত্মসাৎ করে নেয়। ঋণের টাকা পরিশোধ করতে না পারে ওদের চাপ পড়ে বাবার থেকে লুকিয়ে বাড়িতে দলিল সাইন করে নিয়েছে, আর এখন তোমরা ঘর ছাড়া। কি বলছিস তুই রাহুল? বিশ্বাস না হলে ওকে জিজ্ঞাসা করো তোমরা। কি রে আরিফ, রাহুল কি ঠিক বলেছে? আসলে মা, আমি তোর হাতে তো আমার টাকা পয়সা সবকিছু, তাহলে কেন তুই জাহিদের কাছ থেকে টাকা নিয়েছিস? তোর এখন এত কিসের টাকার প্রয়োজন? তোর টাকার নেশা এতটা হয়েছে যে যার জন্য আমার নিজের বাড়ি ছাড়তে হয়েছে। আচ্ছা, আমায় একটা কথা বলতো তুই, তাহলে কি টেন্ডারটাও কি তুই? ছি আরিফ ছি, আর কত নিচে নামবে তুমি? টাকার নেশার কারণে তুমি আমাদের পথে নামিয়ে দিলে, এখন আবার আমাদের সব আশা ভরসা শেষ করে দিতে চাইছো? আমার এতদিনের কষ্টে তৈরি করা সবকিছু এভাবে শেষ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। যাকে বেশি বিশ্বাস করলাম সেই আমাদের রাস্তায় নামিয়ে দিল। হায় রে কপাল আমার! সবই আমার পাপের শাস্তি, সবই আমার কর্মের ফল। তোমার বড় ছেলে তো ভালো না, আর না বিশ্বাস করো। বাবা, আমি ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দাও। আমি ওদের সাথে অংশীদারত্বের ভিত্তিতে একটা বিজনেস শুরু করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম নিজের একটা বিজনেস শুরু করব, নিজে নিজে প্রতিষ্ঠিত হব, কিন্তু ওরা আমাকে এমনভাবে ফাঁসিয়েছে যা আমি কখনো ভাবতে পারিনি। তুই এই প্রতিদান দিলি আরিফ, আমাদের বিশ্বাসের মান সম্মান কিছুই রাখলি না, আমাদের মাথা গোজার ঠাইটাও তুই রাখলি না। মাগো, আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করো তোমরা। বাবা, মা, আমি যতদিন না পর্যন্ত ওই বাড়ি ওদের থেকে ফিরিয়ে নিয়ে আসছি, ততদিন মা বাবা তোমরা সবাই এখন থেকে আমার বাড়িতেই থাকবে। তোর বাড়ি মানে? কোথায় তোর বাড়ি? এই শহরে আমার বাড়ি আছে, কালকে তোমাদের নিয়ে যাব। আচ্ছা, আমরা তো তোর লাশ পেয়েছিলাম, তাহলে ওই লাশ কার ছিল? মানে আমার লাশ পাবে কোথা থেকে তোমরা? আমি তো আমাদের সামনে দাঁড়িয়ে আছি। ওটা আমি বলছি আন্টি। আমি সেদিন এসেছিলাম রাহুলের সাথে দেখা করার জন্য, কিন্তু এখানে আসতে আসতে রাত 12টার বেশি হয়ে যায়। আমি বাড়ির ভেতরে প্রবেশ করে দেখতে পেলাম বাড়ির পিছনের রাস্তা দিয়ে কেউ বের হয়ে যাচ্ছে। আমি মনে করেছিলাম কোনো চোর হবে, তাই কিছুটা দূরত্ব রেখে পিছনে পিছনে যাচ্ছিলাম। হঠাৎ দেখতে পেলাম ব্রিজের লাইটের আলোয় এটা রাহুল। যতক্ষণে আমি রাহুলকে কাছে যাই ততক্ষণে রাহুল নদীতে ঝাঁপ দিল, আমিও ঝাঁপ দিলাম। সব কিছু খোঁজাখুঁজি করার পর রাহুলকে পাই অজ্ঞান অবস্থায়। তারপর একটা গাড়ি করে রাহুলকে নিয়ে সিলেটের একটা হাসপাতালে আর তারপর বরিশাল হাসপাতালে নিয়ে যায়। রাহুলের মুখের কিছু অংশ কেটে যায় এবং রাহুলের মুখের কিছুটা পরিবর্তন হয়। সিলেট হাসপাতালের ডাক্তার সাথে কথা বলে একটা অজ্ঞাত লাশকে রাহুলের লাশ বলে চালিয়ে দেই। এই 6-7 বছর রাহুল আর আমি একসাথে ছিলাম, আর এখনো আছি। রবিন, তোর কাছে আমরা সবাই কৃতজ্ঞ রে বাবা, তুই না থাকলে আমি চিত্রকে হারিয়ে ফেলতাম। রাহুল আমার বন্ধু, রাহুলকে কি করে আমি অকালে এমন করে হারিয়ে যেতে দিতাম বলো? এই রাহুল, নে কথা বল। তুই কার সাথে কথা বলবো? রিসিভ করে কথা বল, বুঝতেই পারবি। হ্যালো, ওই রবিনের বাচ্চা, কল রিসিভ করছিস না কেন? আমি রবিন না, আমি রাজ। ওই শালা, তোর ফোন অফ কেন? কখনো থেকে আমি কল দিয়ে যাচ্ছি তোদের। ওই বদমেজাজি, আমি তোর শালা হলাম কি করে? তার মানে তুই? ওই কুত্তা, বেশি কথা বলবি না, তাহলে কিন্তু খুন করে ফেলবো। কই তোরা? হাসপাতালে গিয়ে পেলাম না। আমরা এখন সিলেটে আছি। সিলেট কেন? কাজে এসেছি। কি কাজ? সেটা রবিন বলবে। হয় রবিন, কথা বল। তারপর রবিন রিমিকে সবকিছু বুঝিয়ে বলে। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নিপুণ রাহুলকে বলে, আচ্ছা রাহুল, নিপা আপুর বিষয়ে কিছু বল আমাদের। আপু কেন আমাদের থেকে এতদিন দূরে ছিল? সেটা কিছুদিন পরে মামা আর আপু নিজেই বলবে। রাহুল, মিস্টার রয় ও গ্লেন অফিসে এসে গেছে। মিটিং শুরু হতে কিছু সময় বাকি আছে। রবিন, কিসের মিটিং? আপু জানতে পারবে ধীরে ধীরে, একটু পরে এই গাড়ি আসবে, তোমরা বাসায় চলে যেও। আসি আমরা।
রাহুল আর রবিন বের হয়ে যায় বাসা থেকে। রাহুল গাড়ি চালাচ্ছে, তখন রবিন বলে, এই দেখ কালকে কি কথা হয়েছে ওদের সাথে। রবিন, আমার বিশ্বাস আছে তোর উপর, তাই আমার এসব দেখা লাগবে না। রাহুল, আজকে রানিমা বাংলাদেশে আসবে। কয়টার দিকে বাংলাদেশ আসবে ও? বিকেল 4টার ফ্লাইটে। আসতে দে। আর শোন, লোক পাঠিয়ে নিতুকে এখানে নিয়ে আয়। বলা লাগবে না, আমি লোক পাঠিয়ে দিয়েছি। রাহুল আর রবিন অফিসে আসা মাত্রই মিস্টার রয় আর গ্ল্যানের সাথে মিটিং শুরু হয়। রাহুল মিস্টার রয় আর গ্ল্যানকে তাদের কোম্পানি তৈরি সকল প্রেজেন্টেশন, তাদের পণ্য সম্পর্কে মানুষের ধারণা কেমন, পণ্যের উৎপাদন প্রক্রিয়া আর গুণগত মান সব কিছু দেখাচ্ছিল, আর রবিন রাহুলকে সাহায্য করছিল। রাহুল, রবিন, গ্ল্যান আর রয়কে সবকিছু এক্সপ্লেনে বসেছিল তাদের থেকে রেসপন্স পাওয়ার জন্য। তখন একজন আরেকজনের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, কিরে রবিন, কিছু বলছে না কেন? কিরকম করে সবকিছু দেখছে? এই অর্ডারটা না পেলে আমাদের প্রচুর লসের মধ্যে পড়তে হবে। মনে হয় আমাদের প্রেজেন্টেশন ওদের ভালো লাগেনি। আরে এত তাড়াতাড়ি হেরে যাচ্ছিস কেন? দেখি কি বলে। আরে দেখছিস না কেমন করে তাকিয়ে আছে আমাদের দিকে? বাইরে সাংবাদিকরা দাঁড়িয়ে আছে। যদি 19 থেকে 20 হয় তাহলে আমাদের কোম্পানির লাল বাতি জ্বলে উঠবে। চুপ শালা চুপ। রাহুল আর রবিন পাশে এসে সবার সাথে খাবার খাচ্ছিল। তখনই সবাই শুনতে পায় নিউজে বলছে, এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো কোম্পানির সাথে রাশিয়ার মতো উন্নত দেশের টপ কোম্পানি লুকাইলো কাজ করতে চলেছে। 40 বছরের বাংলাদেশের ইতিহাস এই অসম্ভব কাজটা সম্ভব করে দেখিয়েছে আর চৌধুরী কোম্পানি। এই অল্প সময়ে নিজেদের কাজের প্রমাণ দেখিয়েছে এই কোম্পানি। বাংলাদেশের সবচেয়ে সফল কোম্পানি তালিকায় প্রথম স্থান দখল করে নিল আর চৌধুরী কোম্পানি। নিউজটা দেখে রাহুলের বাবা বলেন, অনেক ইচ্ছে ছিল এই কোম্পানির সাথে কাজ করার, কিন্তু সেটা আর হলো না। কাজটা করতে পারলে আমরা এখন ওই আর চৌধুরীর কোম্পানির জায়গায় থাকতাম। বাবা, শুনেছি এবারে টেন্ডার ওই কোম্পানি জমা দিবি। আচ্ছা বাবা, যদি তোমার কখনো সুযোগ আসে তাহলে তুমি কি কাজ করবে ওদের সাথে? এসব কথা বলে কি আর লাভ বল? এটা তো আর সম্ভব না। যদি সম্ভব হয় তুমি বলো কি করবে কি না। কেন না, ওদের সাথে কাজ করতে পারলে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করব। তৈরি থেকো কাজ করার জন্য। আর মিস্টার আরিফ চৌধুরী, নিজেকে শুধরে নিয়ে কাজে লেগে পড়ো। এটাই কিন্তু শেষ সুযোগ। সিঙ্গাপুর থেকে ফিরে কাজ করতে হবে কিন্তু অনেক। সিঙ্গাপুরে যাবে কেন? ভাবির সাথে সিঙ্গাপুর যাবে। সিঙ্গাপুর যাবো কেন আমরা? ভাবি আর কত করবে তুমি এই পরিবারের জন্য? আর কত নিজের ক্ষতি করবে? এইবার নিজের দিকে তাকাও, নিজের মেয়েটার দিকে তাকাও। নিজের ক্ষতি করবে মানে? কি হয়েছে নিপুণের? ভাবি তুমি বলবে না, আমি বলবো। রাহুল, আমার কি ক্ষতি হবে? তুই কি সব বলছিস? আরে রাহুল, মজা করে বলছে কথাগুলো। ভাবি, আমরা সব কিছুই জানি। ভাবি আমি সব জানি, ডাক্তার আঙ্কেল আমায় সব বলেছেন। কি হয়েছে নিপুণের? ডাক্তার আঙ্কেল কি বলেছে? আশা মা, তুমি জানো না ভাবি কি হয়েছে? ভাবি তো তোমার এই পরিবারের সবার জন্য কত কষ্ট করেছে। না তো, আমি জানি না কি হয়েছে নিপুণের। মা, ভাবির ব্রেন টিউমার, যা ভাবি কাউকে বলিনি। বরিশালে একটা অনুষ্ঠানে আমার ডাক্তার আঙ্কেলের সাথে দেখা হয়। কথায় কথায় তার হাতে থাকা একটা ফাইল দিকে আমার চোখ পড়ে, আর আমি ভাবির নাম ও ছবি দেখতে পাই। ডাক্তার আঙ্কেলকে জোর করলে আঙ্কেল বাধ্য হয়ে আমায় সব কিছু খুলে বলেন। সেদিন এমন একটা নিউজ শুনে আমার পা নিচ থেকে মাটি সরে যায়। তারপর ডাক্তার আঙ্কেলের সাথে কথা বলে সিঙ্গাপুর ভাবির অপারেশনের ব্যবস্থা করি। আর কালকে সকালে ভাইয়া আর ভাবি সিঙ্গাপুর চলে যাবে। কি নিপুণ, রাহুল কি সত্যি বলছে? তুই কি আমাদের নিজের মা বাবা মনে করিস না? আসলে মা, বৌমা, এটা আমরা তোমাদের থেকে আশা করিনি। তুমি আমাদের থেকে এমন একটা রোগের কথা লুকিয়েছিলে। বৌমা, তুমি না একজন ডাক্তার, তুমি জানো তো এই রোগের ভয়ানকতা। ভাইয়া তুইও জানিস না? আচ্ছা তুই কি মানুষ? নিপুণ, তুমি তো আমাকে কিছু বলনি। তুই না স্বামী, তাহলে তোকে বলতে হবে কেন? তোর শরীর খারাপ হলে ভাবি ঠিক হয়ে জানতে পারে, কিন্তু তুই? আচ্ছা তুই কি কখনো স্বামীর অধিকার অর্জন করতে পেরেছিস? ছুটেছিস তো শুধু টাকার পিছনে, না পালন করেছিস স্বামীর দায়িত্ব, না বাবার দায়িত্ব। সেটা করবে কেন? টাকার পিছনে ছুটবে, কাকে কি বলবে সেটা জানে না। মা বাবার কারণে নষ্ট হয়ে গেছে পুরো। নিজের বউয়ের শরীর খারাপ
এটা বুঝতে পারেনি ও কি মানুষ। সবাই যখন কথা বলছিল তখনই বাসায় নিতু আর রিমি আসে। নিতু এসে তার বাবা মায়ের সাথে কথা বলে নেয়। রাহুলকে দেখতে পেয়ে নিতু বলে, ভাইয়া আপনি এখানে? তুই রাহুলকে চিনিস? রাহুল মানে? আরে ইনি আমাদের কলেজের সিনিয়র রাজ ভাইয়া। উনি সেদিন আমার সাইদের হাত থেকে বাঁচিয়েছিলেন। ভাইয়া না থাকলে সাইদ আমার সাথে সেদিন কি করতো একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। না রে মা, ওই ইচ্ছে আমাদের হারিয়ে যাওয়ার রাহুল। কি ওই সাইদের সাহস হলো কি করে তোর গায়ে হাত দেওয়ার? আমি তো ওই সাইদকে। এই যে এখন শুরু হলো তোর নেতাগিরি। ভাইয়া শান্ত হ। সাইদকে আমি মেরেছি, এরপর সাইদ আর কিছু করতে পারবে না। সাইদ এখন কোমায় আছে, এত সহজে আর ফিরবে না। ভাইয়া মানে? তোর কি এখনো বিশ্বাস হচ্ছে না আমি রাহুল? আমার কেমন যেন গুলিয়ে যাচ্ছে সবকিছু। আয় আমার পাশে, নাইলে কান টেনে হাতির মতো লম্বা করে দিব। ভাইয়া। নিতু রাহুলকে ভাইয়া বলে জড়িয়ে ধরে। রাহুল নিতুর সাথে কথা বলছিল, তখনই সবার নজরে পড়ে রিমির দিকে। তখন নিপা আপু বলে, নিতু ওকে? রাহুল, আমি বলবো কি? আমি বলছি, আমি হলাম রিমি। আমার বাড়ি বরিশালে। আমি রবিন আর রাজ একই কলেজে একই ডিপার্টমেন্টে পড়ি। নিপুণ একসাথে পড়ো মানে? কি ব্যাপার দেবরাজ? নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ফাবিয়ার পড়া হয়নি, তাই আমি আর রবিন মিলে আবার পড়া শুরু করি, আর তখনই রিমির সাথে পরিচয়। নিপুণ, এবার তাহলে তোমার সঙ্গী আসতে চলেছে এই বাড়িতে। তোমাদের তাহলে পছন্দ হয়েছে? তাহলে কি রাহুল, আমি ঘটকের দায়িত্ব পালন করতে পারি? অনেক হয়েছে, আমাকে কথা বলতে দাও ওর সাথে। এইদিকে আসো মা, তুমি আমার পাশে বসো। মা, কি বলছো তোমরা? তোমরা যা ভাবছো সেটা সত্যি না। তাহলে কি সত্যিটা আমি বলবো? রাত 12টা। রবিন চল তো, অনেক কাজ আছে এখন। আপু বিয়ে কি? শালা চল তো। রাহুল রবিনকে নিয়ে বাইরে এসে ইচ্ছে মতো মারতে লাগলো, আর রবিন বেচারা চিৎকার করছে। তখন হঠাৎ করে রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করতেই শুনতে পেল, কেমন আছো জানেমান? কে বলছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলে আমায়? তোমার এক্স গার্লফ্রেন্ড। আমার এক্স দিয়া। যাক, মনে আছে আমায় তোমার? মনে থাকবে না? তোর আর তোর বাপের থেকে অনেক হিসাব তুলতে হবে যে। দেখা করবে আমার সাথে? তোমায় দেখতে আমার খুব ইচ্ছে করছে। কোথায় দেখা করবি? কালকে জল্লার পার ওয়াকওয়েতে বিকেল 5টা। আচ্ছা। কে কল দিয়েছিল? দিয়া। কোথায় যাবি? কালকে বিকালে দেখা করতে যাব। আর শোন, রেমিকে আমাদের সাথে নিয়ে যাব কালকে। কেন? গেলেই দেখতে পাবি, খাঁচা ভেঙে পাখি উড়ে গেছে রে। ও নুডালে সুখ না পেলে আবার খাঁচায় ফিরে এলো রে। আহারে আহারে। তুই গান গাইছিস? কালকেই তুই সেইখানে একটা জিনিস দেখে গান গাইবি, দেখানিস। রাহুল আর রবিন আর কিছু সময় কথা বলে বাসায় চলে আসে। সবাই একসাথে খাওয়া দাওয়া করে যে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সবাই নাস্তা করে নিল। তারপর রাহুল, রবিন, আরিফ আর নিপুণকে নিয়ে রওনা দিল এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাহুল সমস্ত ফর্মালিটি শেষ করিয়ে যখন আসতে যাবে, তখন নিপুণ রাহুলকে বলে, রাহুল ভাই আমার, আমি যদি আর ফিরে না আসি তাহলে আমার মেয়েটাকে দেখে রাখিস। ভাবি, কি বলছো এসব? তোমার কিছুই হবে না, তুমি সুস্থ হয়ে যাবে। তোমার মেয়েকে তুমি দেখবে। আমি ডাক্তার আর আমি জানি আমি কোন পর্যায়ে আছি। ভাবি, তুমি সুস্থ হয়ে যাবে। তুমি যদি ভেঙে পড়ো তাহলে কি করে হবে বলো? তুমি নিজেকে শক্ত রাখবে, আর নিজের মেয়ের জন্য তোমায় বাঁচতে হবে, তোমার স্বামীর জন্য বাঁচতে হবে। এই সংসারের জন্য তোমায় বাঁচতে ওই হাদারাম দেখে রাখবি। কোনো সমস্যা হলে কল দিবি, আর আমার মাটাকে দেখে রাখবি। মনে হচ্ছে বউ বাচ্চা তোর। আরে ভাই, আমি আছি তো দেখার জন্য। ভাইয়া, তোর ভাইকে বিয়ে দিয়ে দাও। চুপ শালা, সাবধানে যাবে। এয়ারপোর্টে থেকে রাহুল আর রবিন অফিসে চলে যায়। বিকেলবেলা রাহুল আর রবিন এসে খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় রেস্ট নিয়ে রেডি হয়ে নেয়। রাহুল রবিনকে বলে, রিমিকে নিয়ে আয় তুই, আমি গাড়িতে আছি। আমি নিয়ে আসবো। হ্যাঁ, তুই নিয়ে আয়, আমি গেলাম। রাহুল গাড়ির কাছে গিয়ে ফোন বের করে কাউকে কল দিয়ে কথা বলছে। কিছু সময় পর রবিন আর রিমি বাসা থেকে বের হয়ে আসে।
রাহুল কথা বলা শেষ করে ইশারা করে গাড়িতে বসার জন্য। রিমি রবিন গাড়িতে বসলে রাহুল গাড়ি চালানো শুরু করে। তখন রিমি বলে, কোথায় যাচ্ছি আমরা? কাজে যাচ্ছি। মিথ্যা বলছি কেন, সত্যি বল। কি সত্যি? রাহুলের এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। কি? ওই বজ্জাতেরও গার্লফ্রেন্ড ছিল? কেন, আমার গার্লফ্রেন্ড থাকতে পারে না? তোমার মতো রাক্ষসী থাকবে? রবিন, আমি কি কোনো বজ্জাতের সাথে কথা বলছি? আমার বিষয়ে কথা বলছে, আবার বলছে আমার সাথে কথা বলছে না। রিমি আর রাহুলের ঝগড়া শুনে রবিন মিটমিট করে হাসছে। তখন রিমি বলে, শালা মন চাচ্ছে তোকে জেলের। হই শালা, হাসছিস কেন? হাসি থামিয়ে গাড়ি থেকে নাম। রাহুল রবিন রিমি গাড়ি থেকে নেমে ওয়ার্কওয়েতে হাঁটাহাঁটি করছিল। তখনই দেখতে পাই দিয়া আসছে। দিয়া এসে রাহুলকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো জানেমান? কতদিন পর তোমায় জড়িয়ে ধরলাম, বলো তো। কি যে শান্তি পাচ্ছি আমি। 6 বছর 6 মাস 6 দিন পর। বাহ, তুমি মনে রেখেছো দেখছি। মনে তো রাখতেই হবে। রাহুল দিয়াকে তার থেকে ছাড়িয়ে নিল। আর রিমি চোখ গরম করে রিমির দিকে তাকিয়ে আছে। দিয়া রিমির দিকে তাকিয়ে বলে, মেয়েটা কি তোমার? আমরা একসাথে পড়ি, আর মেয়েটাকে তুমি ফলো করে চিনো। আচ্ছা, তাই নাকি? তা কে মেয়েটা? সেটা একটু পরে জানতে পারবে। বলো, কি বলতে চাও তুমি? জানেমন, তুমি তো মাস্টার স্ট্রোক গেম খেললে আমাদের সাথে, বুদ্ধি করে নিজের বোনকে বাঁচিয়ে নিলে, এখন আবার পরিবারকেও বাঁচিয়ে দিতে চাইছো। মাস্টার রানীর সাথে ছিলাম, তাই শিখে গেছি। বাহ, ভালোই তো স্মার্ট হয়েছো দেখতে পারছি। সবাই তোমার জন্য জানে মন। মন চাচ্ছে তোমায় এক্ষুনি আই লাভ ইউ বলি। তোমার সাথে দেখা না হতে পারে জানে মন। মানে? সুরের দুশ্মনী আর সাধুর একদিন, কথাটা মনে আছে তো তোমার জানে মন? দিয়া কিছুটা সময় চিন্তা করে রাহুলকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোর সাথে পরে কথা হবে, আর সেটা হবে। ওয়েট জানে মন, ওয়েট। রিমি, তোমরা যে রানিমাকে খুঁজছিলে, এই হলো সে রানিমা। কি? হ্যাঁ, প্রমাণ দেখতে চাও তুমি? হ্যাঁ। ওর হাতে 3 স্টার ট্যাটু আর ঘাড়ের পিছনে রানিমা লেখা আছে। রিমি গিয়ে দিয়ার হাত চেক করতে রাহুলের কথা মতো সবকিছু দেখতে পায়। আর তখনই রিমি তার পিছন থেকে পিস্তল বের করে দিয়ার মাথায় তাক করে। তখনই পুলিশ ও আর্মির সদস্যরা ঘিরে ফেলে চারিদিক। তখন রাহুল বলে, জানে মন, কেমন দিলাম? বলেছিলাম এই দেখা আমাদের শেষ দেখা হবে। তুই জানলি কি করে আমি সেই রানীমা? কারণ আমি আজ থেকে 6 বছর আগে তোর হাতে এবং ঘাড়ের পিছনে রানিমা লেখা দেখছিলাম। আর তুই যেদিন তোর বাবার সাথে কথা বলছিলি, সেদিন আমি তোর বাবার ফোন ট্যাপ করে সকল কথা শুনে নি। আমার অপরাধ কি? ড্রাগস লিডার ও কন্ট্রাক্ট কিলার রানিমা আপনার অপরাধ কি আপনি জানেন না? আর এই মেয়েকে? এই হলো ইন্টারপোল সিনিয়র অফিসার নির্মাতা চৌধুরী রিমি। ধন্যবাদ বজ্জাত। কি বললে? বন্ধু, আমার গান গাইতে ইচ্ছে করছে। শাল্লা, তোর গান গাইতে মন চাচ্ছে এখন? রাহুল, কোন গানটা গাইবো? তোর ইচ্ছে। খাঁচা ভেঙে পাখি উড়ে গেছে রে, অন্য ডালে শুকনা পেয়ে আবার খাঁচায় ফিরে এলো রে। আহারে আহারে, অফিসার নিয়ে যান। সারা তোরে তো। আয় তোরে নিয়ে যান তো। সরি, তো চলুন মিস দিয়া উর্ফে রানিমা। রাহুল বসে হাসতে শুরু করে। তখনই রবিন এসে রাহুলের কাঁধে এসে হাত দিল। রাহুল রবিনকে নিয়ে বাসায় চলে আসে। খাবার টেবিলে নিউজটা সবাই দেখতে পায়। তখনই নিতু বলে, ভাইয়া, সেদিন কি দিয়া আপু তোর সাথে কি করেছিল? হ্যাঁ ভাই, বল কি করছিল তোর সাথে? সেদিন আমি রুমে বসে ফোনে গেম খেলছিলাম। দিয়া আমার সাথে কিছু কথা বলে চলে যায়। আর গেম খেলার সময় কারোর সাথে কথা বললেও আমার চোখ ফোনের স্ক্রিনে। হঠাৎ করে দিয়ে এসে আমায় জড়িয়ে ধরে আর আমার মুখে শরীরে খামচে শুরু করে। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তখন দিয়া নিজের জামা ছিঁড়তে শুরু করলো আর চিৎকার করতে লাগলো। কিছু বলার আগে মা, বাবা, ভাইয়া রুমে আসে। আর দিয়া গিয়ে বাবা মাকে মিথ্যা কথা বলে নেকা কান্না করতে লাগলো।
বাবা মা ভাইয়া আমার কথা না শুনেই আমায় মারতে লাগলো। হঠাৎ করে দিয়া এমনটা করলো কেন? দিয়ে আমাকে ভালোবাসতো, আমাকে প্রপোজ করে, কিন্তু আমি না করে দিই। এর বদলা নিতেই ও এমন কাজ করে। সেদিন আমি মা বাবাকে বলেছিলাম ভাইয়ার কথাটা শুনো, কিন্তু তারা তো নিজের ছেলের থেকে পরের মেয়েকে বেশি বিশ্বাস করেন। আর এখন শুনতে পারছো তো তোমরা। এভাবে চলে যায় কিছুদিন। নিপুণের অপারেশন ভালোভাবে সম্পন্ন হয়েছে। নিপুণরা আসতে চেয়েছিল, কিন্তু রাহুল বলেছে কয়েকদিন সিঙ্গাপুর থেকে ঘুরে আসার জন্য। কালকে মাইকিং ও পাথরের টেন্ডার পাস হবে। এই নিয়ে রাহুল রবিন তার বাবার সাথে কথা বলছে। বাবা কালকে রেডি থেকো, এক জায়গায় যেতে হবে। কোথায় যাব? সকালে জানতে পারবে। এইদিকে জাহিদ পারভেজ জিপি দিয়ার সাথে জেলে কথা বলছে। বাবা, কাজ কি এগুচ্ছে? হ্যাঁ রে মা, আমার কথা হয়েছে ওরা 55% আর আমরা 45%। এটা পেয়ে গেলেই আমি বের হয়ে ওই রাহুলের পরিবারকে শেষ করে দিব। হ্যাঁ রে মা। সাইদের কি খবর? সাইড এখনো ঘুমাই রে মা। চিন্তা করো না। সবাই বসে আছে ম্যাজিস্ট্রেটের অফিসে আর অপেক্ষা করছে কারা টেন্ডার পেয়েছে সেটা জানার জন্য। জাহিদ এবং তার লোকেরা নানান কথা বলছে। রাহুল তার বাবা আর রবিন মুখটা কালো করে বসে আছে। কিছু সময় পর ম্যাজিস্ট্রেট বলেন, এইবারে টেন্ডার পাওয়ার জন্য অনেকেই টেন্ডার জমা দিয়েছেন, কিন্তু টেন্ডার পেয়েছে একটা কোম্পানি। যে কোম্পানি টেন্ডার পেয়েছে তার নাম হলো নীলা গ্রুপ অফ কোম্পানি। সবাই নামটা শুনে বেশ অবাক হয়ে যায়। তখনই সবাই সামনে তাকিয়ে দেখতে পায় নিপা, নিতু আর নীলা চৌধুরী আসছেন। রাহুলের বাবা তো এটা দেখে বেশ অবাক হন। সমস্ত ফর্মালিটি শেষ করে রাহুল সবাইকে নিয়ে বের হয়। রাহুল জাহিদ পারভেজকে বলে, এত কিছু চুরি বাটপারি করে অনেক টাকা খেয়েছে, কিন্তু এখন আর না। এবার সব টাকা উল্লাস করে দিব। তুই যেভাবে দলিলে বাবার সাইন নিয়েছিলি ঠিক সেইভাবে আমি নিয়ে নিলাম। তুই আমার নানিকে মেরে আমার উপর দোষ দিয়েছিলি, আর আপু সেটা দেখে নেওয়াতে আপুকে মারার জন্য উঠে পড়ে লেগেছিলি। কি বলছিস কি রাহুল? মা তো পানিতে ডুবে মারা গিয়েছিল। তাহলে? না মা, ও জাহিদ পারভেজ আমার চোখের সামনে নানিকে গলা টিপে মেরেছিল। আমি দেখে ফেলতে আমার মেরে ফেলতে চেয়েছিল। তারপর রাহুল মামার সাথে প্ল্যান করে আমায় অস্ট্রেলিয়া পাঠিয়ে দেয়। আমার জন্য রাহুল হয়ে যায় সবার কাছে খুনি, অপয়া, মুখ পোড়া। জাহিদ, তোকে তো আমি জোতা পেটা করা উচিত তোকে। তুই কিন্তু ঠিক করিসনি। জেলের ভাত খেয়ে শেষ কর, তারপর বলিস। অফিসার, নিয়ে যান এই জাহিদ পারভেজকে। রাহুলের কথা শুনে পুলিশ সদস্যরা এসে জাহিদ পারভেজকে ধরে নিয়ে যায়। রাহুল বাসায় চলে আসে। তখন রাহুলের বাবা বলেন, তুই কি সব করছিস? সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে রাহুল। একটু খুলে বলবি তুই কি? আমি বলছি, এই রাহুল আসলে কে? তুমি এখানে? আমি বাংলাদেশের টপ নাম্বার 1 ও বিখ্যাত আর চৌধুরী কোম্পানির 50% শেয়ারের মালিক রাহুল, আর বাকি 50% শেয়ারের মালিক রবিন। নীলা গ্রুপ অফ কোম্পানির কর্ণধার রাহুল চৌধুরী। নিমির কথা শুনে রাহুলের বাবা মা কান্না করতে লাগলেন। তখন রাহুল তার বাবা মায়ের কাছে গিয়ে বলে, মা বাবা, তোমরা খুশি হওনি? তোমরা কান্না করছো কেন? আমরা অনেক খুশি হয়েছি রে বাবা। সব বাবা মাই তো চায় তার ছেলে সমাজে প্রতিষ্ঠিত হোক। তুই প্রতিষ্ঠিত হয়েছিস, কিন্তু আমাদের কোনো অবদান নেই তোর পিছনে। আমরা ছোট থেকে অত্যাচার করে গেছি। তুই এত দূর নিজেকে নিয়ে এসেছিস তোর নিজের চেষ্টায় ও রবিনের সাহায্যে। রবিন, এদিকে আয়। বাবা রবিন, তুই আমায় ক্ষমা কর। আমি তোর সাথেও খারাপ ব্যবহার করেছি। আন্টি কি যে বলো না তুমি। তুমি আঙ্কেল শুধু দোয়া করো আমরা দুই বন্ধু যেন এভাবে একসাথে থাকতে পারি। আপু। আমার দোয়া লাগবে না। আরে লাগবে তো। আপু, তুমিও দোয়া করো। সবার কথা বলা শেষ হলে আমার বাবা মায়ের সাথে পরিচিত হয়ে নাও। তারপর সবাই রিমির মায়ের সাথে পরিচিত হয়ে নিল। রবিন রাহুল চলে যায় সেখান থেকে। রিমি ও রিমির বাবা মা কথা বলে চলে যান। রাতে সবাই খাবার খেতে বসেছে। তখন রাহুলের বাবা বলেন, রাহুল, আর 2 দিন পর তোমার আর রিমির বিয়ে। আমি কথাটা শুনে কাশতে শুরু করলাম। বাবা, কি বলছো? আর কোনো কথা না, রবিন আমাদের সব বলেছে। বিয়ে ফাইনাল মানে ফাইনালি। হই শালা, কি করছিস? বন্ধু, দাঁড়া, আমার একটা শর্ত আছে। কি শর্ত? রবিন আর নিতুর বিয়ে দিতে হবে। মানে? দুইজন দুজনকে ভালোবাসে 4 বছর ধরে। কি রে রবিন, নিতু, রাহুল কি সত্যি বলছে? আসলে আপু,
বাবা, নীরবতা সম্মতির লক্ষণ। বিয়ে দুটো একই তারিখে আয়োজন করো। সবাই যখন কথা বলছিল তখনই বাসার লাইটগুলো নিভে যায়। সবাই যখন মোমবাতি জ্বালাতে যাবে, হ্যাপি বার্থডে টু ইউ রাহুল, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে। শুভ জন্মদিন ভাই। শুভ জন্মদিন ভাইয়া। শুভ জন্মদিন বন্ধু। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাবি, আমি ভুলে গিয়েছিলাম আজকে আমার জন্মদিন। ভাই, তোর বিয়ের খবর শুনে এলাম। হ্যালো। শুভ জন্মদিন বজ্জাত। ধন্যবাদ রাক্ষসী। কি করছিস বজ্জাত? বসে আছি। বিয়ের শপিং কবে করব? নিজের টাকা দিয়ে শপিং করো, আমার একটা টাকাও হাতে নেই। শালা কঞ্চিস। তুমি কি কম? বিয়েটা হয়ে যাক, তারপর বুঝবি। করব না বিয়ে। কি বললি? ঠিক ঠিক ঠিক, তুমি এইখানে? আমার জামাইয়ের জন্মদিন, আমি কোথায় থাকবো? দেখো বাইরে সবাই আছে, তোমায় আমায় একসাথে দেখলে ভুল ভাববে। চলো না, ভুলটা করে নেই। মা। চলুন আমরাও চলে যাই। ওদের ভুল দেখে আমাদের লাভ কি? ওদের ভুল ওরা করে নিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হবে খুব তাড়াতাড়ি। সমস্ত গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাফিয়াপুর নতুন ভালোবাসার গল্প আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাফিয়াপুর এখন নিত্য নতুন ভালোবাসার গল্প নিয়ে আপনাদের মাঝে আসবে। প্রতিদিন মাফিয়াপুর ভয়েসে গল্প পাবেন। নিত্য নতুন ভালোবাসার গল্প নিয়ে আমাদের এই ভয়েস অফ রিঙ্কু চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।